তোমাদের স্কোরটা আগে দেখে নাও কে কটা ঠিক করেছো, তারপরে আমি আসছি। বেনথাম তোমরা দেখে নাও কে কটা ঠিক করেছো, বেনথামের আগে দেখে নাও। বেনথাম একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের, বিশেষ করে পলিটিক্যাল থিওরির পার্সপেক্টিভ থেকে এবং থটের পার্সপেক্টিভ থেকে পড়তে হলে অবশ্যই আমাদেরকে জন স্টুয়ার্ট মিল যখন পড়বো, ফুকো যখন পড়বো, তখন এগুলোতে কাজে আসবে, পারিবারিক আলোচনায় উঠে আসবেন, এবং থিওরিতে ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট, আমাদের ভালোভাবে বুঝতে হবে। তোমাদের স্কোর কে কোথায় কত করেছো দেখে নাও। বেনথাম তোমরা এখানে দেখতে পাচ্ছি সায়ন ব্যানার্জি তুমি সাবমিট করেছো, এখানে 35টা কোয়েশ্চেন্স তুমি অ্যাটেন্ড করেছো, তাই তো? সবগুলো করো না কেন, ছেড়ে দাও কেন? 35টা কোয়েশ্চেন্স অ্যাটেন্ড করেছো, 34টা তোমার ঠিক হয়েছে, একটা তোমার ভুল না হয়েছে। স্যার, এই ম্যাচিং গুলো না আমার একটু ডাউট হচ্ছিল, তাই এটা আমি করতে পারিনি। তো ঠিক আছে, ম্যাচে গুলো ডাউট হচ্ছিল, তুমি সাবমিট তো করে দাও। ভুল না হওয়া পর্যন্ত তোমার কিন্তু সংশোধন হবে না, এটা মাথায় রাখবে। এবং ভুল হওয়াটা ভীষণ হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট ভুল হওয়াটা। হ্যাঁ, যেগুলো ভুল হয় সেগুলো দেখবে আমাদের, সেগুলো দীর্ঘ সময় মনে থাকে, অর্থাৎ তুমি ওখানে গিয়ে বেদনা পাবে, ব্যথা পাবে, ঠিক আছে, ব্যথা বা বেদনা পাবে। ওহো, এটা আমার ভুল হয়ে গেল, জানতাম না এটা। তুমি তখন ওটাকে সেকেন্ড টাইম দেখবে, থার্ড টাইম দেখবে, ফোর্থ টাইম দেখবে। তো এটা তোমার মেমোরিতে স্টোর হয়ে যাবে। এবং মানুষের হিউম্যান সাইকোলজি হচ্ছে মানুষ আনন্দ থেকে দুঃখগুলোকে বেশি মনে রাখে। তো এটা সারা জীবনে ভোলে না, ঠিক আছে? ভোলার হয়তো নাটক করে সে, সারা জীবন দুঃখগুলো ভোলে না মানুষ। তো কাজে এটা তোমাদের জন্য খুব ভালো, মানে মানে এটাই সাইকোলজিটাকে ভালো করে বোঝো যে এটা খুব ইম্পর্টেন্ট। ভুল করতে পারাটা কিন্তু একটা এক প্রকার ট্যালেন্ট। তোমার হবে না সেটা তো না হলে খুবই ভালো, কিন্তু হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু হইলে তুমি এগোতে পারবে না। সবাইকেই বললাম এটা, ঠিক আছে? তো মনে রাখবে যে কোয়েশ্চেন আস্তে আস্তে তোমাকে থেকে নোবেল দেবে না, এখানে নোবেল দেবে ফাইনাল পরীক্ষায় গিয়ে তোমার দেখা যাবে যা হবে, এখন তো করে দাও। যাই হোক, 35টা কোয়েশ্চেন তুমি করেছো, তোমার 68% হয়েছে। তারপরে তোমার এখানে সোহিনী পাজার আমি দেখতে পাচ্ছি 41টাই করেছে, ভুল হয়েছে তোমার একটা। নাজমুন নেশা করেছো 40টা, একটা ছেড়ে দিয়েছো। 38টা ঠিক হয়েছে, দুটা ভুল হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি, কি বলছো বলো নাজমুন? আমি বলছিলাম দাদা, আমার 21 নম্বরের কোশ্চেনটা শুধু অপশনটা আসছিল, কিন্তু কোশ্চেনটা আমার এতে শো করছিল না। এটা কেমন কথা? আসছে দেখছি। আর কার অসুবিধে বলো? স্যার আমার তো যেটা আমি 14টা প্রশ্ন সলভ করেছি সেটাই দেখাচ্ছে, 45টা প্রশ্ন আসছেই না আমার কাছে। তুমি স্ক্রিনটা শেয়ার শেয়ার করবে, ক্লাসের শেষে আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তারপরে এখানে যে তোমার ওটা রিফ্রেশ করতে হবে, আর টেনে রিফ্রেশ করতে হবে বারবার, দু একবার রিফ্রেশ করলে হয়ে যাবে। এবং হ্যাঁ ওখানে স্যার, তুমি, আমি না আপনি যখন বললেন তখন থেকেই চেষ্টা করে যাচ্ছি, বারবার খুলছি, তোমার কি কিন্তু সে এরকম আমার অপশন শো 14। করছে? তোমার কি এরকম ভাবে আসছে? এরকম আসছে এটা? মানে আমার যেমন আসে তেমনই আসছে, মানে যেমন প্রশ্ন সলভ করতাম ওই 14টা প্রশ্ন সলভ করেছি, 11টা প্রশ্ন কারেক্ট হয়েছে, এটাই শুধু দেখাচ্ছে। না, তারপরে নিচে আবার স্টার্ট, স্টার্ট কুইজ বলে একটা অপশন থাকবে নিচের দিকে, আবার তুমি ওটাতে টাচ করলে আবার তোমার শুরু হবে এবং 41টা কোয়েশ্চেন তারপরে শো করবে, ঠিক আছে? এটা তুমি বুঝতে পারছো না হয়তো, আমি দেখিয়ে দেবো ক্লাসে এসে বলো। এবার এটা হচ্ছে, দেখি শ্রেয়সী মুখার্জি তুমি কি রিপিট করে করেছো? শ্রেয়সী মুখার্জি না, শ্রেয়সী মুখার্জি আচ্ছা করেনি, এখানে 41টাই করেছে, 41টাই ঠিক হয়েছে। শ্রেয়সী স্যার মুখার্জি আমার রিপিট আমি করেছে। দুবার করেছিলাম। হ্যাঁ, দুবার, বেশ ভালো। বেনথামের তুমি করেছো, এটা হচ্ছে সোহিনী পাঞ্জায়, এও বোধহয় রিপিট করেছে নাকি সোহিনী? হুম, রিপিট করেছো তো, প্রথমে 34টা, পরে আর কি হয়েছে সেটা বেশি ভালো। শ্রেয়াও করেছো, তোমার এখানে হয়েছে 36, ঠিক আছে, ওকে। তারপরে তোমার দীপিকা দাস করেছো, 3টে ভুল গেছে। 41টার মধ্যে কানাই করেছো, 20টা ভুল গেছে, কানাইয়ের একটুখানি ধরে করতে হবে আরো। জেরেমি বেনথাম দীপিকা নাথ করেছো, 3টা ভুল গেছে, ওকে। দীপিকা দাস করেছো, ও শুরুতে 10টা ভুল গেছিল, আচ্ছা। তারপরে এখানে চলে আসো, এগুলো তো আমাদের ছেলেরা করেছে। ঝিলিক করেছো তুমি এখানে 14টা করেছো, তাই তো? 14টার মধ্যে 11টা ঠিক হয়েছে, 3টে ভুল হয়েছে। দীপিকা নাথ দুবার করে করেছো নাকি? আচ্ছা, এটাকে আছে প্রথমে 14টা করেছিলে, আচ্ছা প্রথমে 14টা করেছো, তারপরে 11, তখন 11টা হয়েছিল। দীপিকা নাথ আবার তুমি, আচ্ছা ওটা তো তখন ট্রাই করা হয়েছিল তোমার অ্যাকাউন্টে, ঠিক আছে। তাহলে এবার আমাদের আলোচনায় চলে আসি, আমরা একেবারে দেখে নিই যে 41টা কে করেছে। সোহিনী পাঁজা 41টা করেছে, ঠিক আছে, তো সোহিনীটাই বের করছি, সোহিনীটা দিয়েই এখানে শুরু করছি।
দেখে নাও এখানে প্রথম প্রশ্ন কি বলেছে। কালকে খুব সুন্দর করে পড়িয়েছি, শর্টে পড়িয়েছি এবং সমস্ত আলোচনা টপিকগুলো আলোচনা করা হয়েছে। আজকে সেগুলো কোয়েশ্চেন্স গুলো সলভ করতে গিয়ে আরো তোমরা একটা ভালো আইডিয়া পাবে। দেখে নি বাই দ্য ওয়ে কারা আজকে ক্লাসে আসো, অনেকে তো দেখছি না। দীপিকা দাস, শোভন দেব, ঝিলিক, ময়ূরী, নাজমুন্নেসা, সায়ন্তন, শিউলি, আচ্ছা সোহিনী। কালকের ক্লাসের অনেকে নেই তোমরা। তো এখানে দেখে নাও কি বলেছে। এখানে প্রথম ম্যাচ দ্য ফলোইং থিওরিস্ট উইথ দ্য রেসপেক্টিভ থিওরিজ বলেছে। তো প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের 2023 সালের ওয়েস্ট বেঙ্গল সেটে, যেটার এখনো রেজাল্ট আসেনি, সেই পরীক্ষাতেই দিয়েছে। কি হবে এখানে দেখো, জেরেমি বেনথাম ইউটিলিটারিয়ানিজম হবে, হিতবাদ হবে, ঠিক আছে। হানা আরেফ এখানে 1 নম্বর, আমি পরের গুলোতে আসবো, পরে রিপিট কোয়েশ্চেন্স হবে এগুলো। তো এখানে এ নাম্বারে 4 রয়েছে, এ তে 4 দেখো এক জায়গাতে রয়েছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার বেরিয়ে আসছে। জয়প্রকাশ নারায়ণ টোটাল রিভলিউশনের সাথে জড়িত, এটা আমরা ইউনিট 3 পড়তে গিয়ে অনেকবার পড়েছি। ফ্রান্স ফানান আমরা পোস্ট কলোনিয়াল থিওরিস্ট হিসেবে পড়বো। এটা ফ্রান্স ফানান থেকে বেশ কয়েকটি প্রশ্ন জানতে চাইছে আজকাল দেখছি, বা সিলেবাস যেহেতু আছে তা জানতে চাইবেই, বাট ভালো পোস্ট কলোনিয়াল থেকে জানতে চাইছে। আর আমরা দেখতে পাবো হানা আরেন রিপাবলিকানিজমের সমর্থক, তাই তো বি তে হয়ে যাবে আমাদের। এখানে দেখতে পাচ্ছি এখানে 2। যাই হোক, এটা আমরা পেয়ে যাচ্ছি সঠিক উত্তর। ইউটিলিটারিয়ানিজম বলতে কি বুঝিয়েছিলাম তোমাদের গতকাল, আমি এখানে লিখেও দিয়েছি। তোমরা যদি কেউ পড়ে নিজের থেকে দেখে নিতে চাও, ডেফিনেশন দেখে নিতে পারো, আমি নোটও দিয়ে দিয়েছি। এটারই হচ্ছে পুরো বাংলাটা আমি তোমাদের নোটের আকারে নোটে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং নোটটা কিছু কিছু মাইনর কারেকশনস এর বাকি আছে, সেগুলো কারেকশনও করছি আমি বসে বসে। তো কোডে পড়া হলে দিয়ে দেবো, বাট ইংলিশটা আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। ইংলিশে যেটা আছে এখানে সেটাই রয়েছে, ঠিক আছে। কি বলেছে, ইউটিলিটারিয়ানিজম একটি থিওরি, যেটা কি বলছে, জেরেমি বেনথাম এই আইডিয়াটি নিয়ে এসেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখানে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বারের কথা বলা আছে, অর্থাৎ হ্যাপিনেসের সংখ্যাটা বাড়ানো হবে এবং যতটা বেশি পারা যায় জনসংখ্যাকে কি করা যাবে, হ্যাপিনেস প্রদান করা যাবে। অর্থাৎ যেটা প্রদান করা হবে সেটাও অনেক বেশি হবে, আর যাদেরকে প্রদান করা হবে তাদের সংখ্যাটাও বেশি হবে। তো দুই দিক থেকে তিনি সংখ্যার ভিত্তিতে কি বলেছেন, মানুষের মধ্যে হ্যাপিনেস নিয়ে আসার কথা বলেছেন, যেটাকে বলা হচ্ছে ইউটিলিটারিয়ান থিওরি। তো এটাই আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে হ্যাপিনেসের এবং দুঃখের সংখ্যাটা বিপরীতে যদি কম হয়, হ্রাস হয়, তাহলে তিনি এটাকে কি বলেছেন, এটাকে বলেছেন যে এটাই হবে কি মোরালিটির প্রিন্সিপলস। মোরালিটি আলটিমেটলি ডিসাইড করবে কিসের না, মোরালিটি আলটিমেটলি ডিসাইড হবে কিন্তু মানুষের সুখ বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না। তিনি আমরা শুরুতে কি দেখলাম যে গতকাল বলেছিলাম যে প্লেটোর মতো তিনি ওই ধরনের কোনো আধ্যাত্মিক জগতে চর্চা করতে বসলেন না। প্লেটোর মতো তিনি মনোবাদী কোনো ভাববাদী কোনো চর্চা করতে বসলেন না। হেগেলের মতো তিনি ওই ধরনের কোনো চর্চা করলেন না, আমরা এগুলো দেখলাম। কিন্তু যেগুলো ওনার আলোচনার মধ্যে আমরা দেখলাম সেটা কি না, সেটা বলছেন যে একেবারেই বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে মানুষ কিভাবে তার নিজের সুখকে বৃদ্ধি করবে সেটাই বাস্তব কথা। তো সেটার উপর দাঁড়িয়ে আমি এখন ওই ভাবনার জায়গাতে যেতে পারবো না, অত অবকাশ আমার নেই যাওয়ার। সোজা সাপটা কথা হচ্ছে যে কিভাবে কি করলে মানুষের সুখ বৃদ্ধি পাবে, কেমন নিয়ম বানালে, কেমন নীতি তৈরি করলে রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে কি রকম দর্শন গ্রহণ করলে মানুষের সুখ বৃদ্ধি পাবে এবং বিপরীত দুঃখ কম হবে, সেটাই হচ্ছে শেষ কথা। এবং যেই নীতির মধ্য দিয়ে এখানে মানুষের সুখ বৃদ্ধি পাবে এবং অত্যধিক বেশি সংখ্যক জনগণ সেই সুখটাকে এনজয় করতে পারবে, তো সেটাই আমাদের নীতি হবে, সেটাই আমাদের নৈতিকতা হবে। এগুলোকেই আমরা দেখতে পেলাম। তাহলে তিনি সংখ্যার ভিত্তিতে এখানে সুখকে নির্ধারণ করলেন এবং আমরা দেখতে পাবো যে এটাকেই তিনি বলছেন ইউটিলিটারিয়ান থিওরি, তার ফিলোসফি। এটাই তারা দাঁড়িয়ে গেল। এগুলোই এখানে কিন্তু বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ট্যাসিট কনসেন্ট। আমরা জন লক পড়তে গিয়ে এটা পড়েছি, গুলিয়ে যাওয়ার কোনো এখানে অবকাশ থাকে না তোমাদের। ভুলে যাচ্ছ কেন আমি জানি না। তো যারা ভুল করেছো তাদেরকে এটা সাবধানতার সঙ্গে আরো দেখতে হবে। ট্যাসিট কনসেন্ট নিয়ে আমি বলেছিলাম, যেটা হচ্ছে ট্যাসিট কনসেন্টের কনসেপ্টটা হচ্ছে এটাই যে যারা মারা গেছে, যারা এখন নতুন প্রজন্ম, তারা কেন স্টেটকে এখন নিজেদের চুক্তিরই একটা ফল হিসেবে মেনে নেবে। তো তারা তো নিজেরা সেখানে সম্মতি তাদের দেয়নি, কিন্তু সম্মতি না দিয়েও কিভাবে তারা সেটাকে মেনে নেবে। তো লক তখন ঘুরিয়ে এসে বলেছিলেন না, এক প্রকার তারা ট্যাসিট কনসেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। কিরকম ভাবে, বা তাদেরকে দিতে হবে কিরকম ভাবে না, যেহেতু তারা পূর্বপুরুষের সম্পত্তি ভোগ করছে, তাই তাদেরকে এখানে পরোক্ষ এখানে একটা সম্মতি কিন্তু দিতে হবে। তো যখন থেকে তারা সম্পত্তি ভোগ করতে শুরু করেছে পূর্বপুরুষে, তার মানে তখন থেকে তারা কি করেছে না, এক প্রকার সম্মতি কিন্তু দিয়েই দিয়েছে। এটাই তিনি কিন্তু বোঝাতে চাইলেন। তো এটা তো আমরা পেয়েছিলাম, ট্যাসিট কনসেন্টের ধারণা জন লকের সঙ্গে যায়। সেলফ রিগার্ডিং অ্যাসপেক্ট, আদার রিগার্ডিং অ্যাসপেক্ট এখানে আমাদের বেনথামের সঙ্গে যায়। বেনথাম নিয়ে গতকাল তোমাদের পড়াতে গিয়ে বলছিলাম যে অবশ্যই তিনি ব্যক্তির, ইন্ডিভিজুয়ালসের কি বলেছেন না, সুখ বৃদ্ধি কিভাবে হবে সেটা নিয়ে তিনি অবশ্যই কথা বলেছেন। কিন্তু তিনি এই কথাটিও বলেছিলেন, আমাদেরকে মনে রাখতে হবে যে সুখ বৃদ্ধি নিয়ে তিনি কথা কিন্তু বলেছেন, ভালো
সুখ কি করে বৃদ্ধি পাবে মানুষের কথা বলেছেন, এবং সর্বাধিক সংখ্যক জনগণ, হ্যাঁ, যে 140 কোটি জনসংখ্যা আমাদের, সেখানে চেষ্টা আমাদের এটাই থাকবে যে সেখানে 90 কোটি জনসংখ্যা, 120 কোটি জনসংখ্যা, 130 কোটি জনসংখ্যা কিভাবে সুখ এনজয় করবে, সেই ধরনের নীতি তৈরি করতে হবে। এগুলোর উপরে তিনি জোর দিয়েছিলেন। কিন্তু এটা করতে গিয়ে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালসকে যখন তুমি সবার আগে ভ্যালুস দিয়েছো তার সুখ বৃদ্ধি করার জন্য, তখন হতে পারে যে সেই ইন্ডিভিজুয়ালসকেই করতে পারে না সমাজের অন্যান্য, সমাজের যে সুখের যে প্রিন্সিপাল সেটাকে কিন্তু ব্রেক করতে পারে। তো তখন কি হবে? তখন তিনি এই প্রসঙ্গে বলেছিলেন যে না, সেই সুখগুলোকে অবশ্যই ভ্যালুস দিতে হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে ইন্ডিভিজুয়ালের সুখকে অবশ্যই ভ্যালুস দিতে হবে, কিন্তু প্রায়োরিটি এটাও কিন্তু থাকবে আমাদের কি না, সমাজের যে সমস্ত প্রিন্সিপালস গুলো আছে, সুখগুলো আছে, তাদের যে নিয়ম কানুন গুলো আছে সেগুলোকেও কিন্তু মূল্য দিতে হবে। অর্থাৎ সেই সুখগুলোকে এখানে সেলফ রিগার্ডিং সুখ বলছে, যেগুলো ব্যক্তির নিজের হচ্ছে, বা সেই সমস্ত কাজগুলোকে বলতে পারো ব্যক্তির নিজের সুখের সুখের কাজ হিসেবে নির্ধারণ করছেন, যেগুলো হতে একেবারেই ব্যক্তির নিজের সঙ্গে জড়িত। কিন্তু ব্যক্তি এমন কিছু যদি করে এবং সেটা যদি অন্যের কারো অধিকারে বা সুখের উপর যদি এক প্রকার যদি হস্তক্ষেপ করে, তাহলে তিনি সেটার পক্ষে কিন্তু দাঁড়াতে রাজি নন। তিনি এখানে কি বলার চেষ্টা করলেন না, তিনি বললেন যে ওটাতে করতে দেওয়া যাবে না। যদিও তিনি সরাসরি এই কথাটি বলছেন না, সবার আগে ইন্ডিভিজুয়ালসকেই প্রাইমারি দিয়েছেন, সেকেন্ডারিলি তিনি একেবারে খুব কম রকম একটা জোর দিয়েছেন বলতে পারো সমাজের উপরে বা আদার্সদের উপরে। তো সেই প্রসঙ্গেই তিনি এখানে সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং এর আসপেক্ট নিয়ে এসেছিলেন, যেটা পরবর্তীকালে জন লকও নিয়ে এসেছেন, এবং জন লক আরো অন্যায় ভাবনা থেকে এটাকে ক্রিটিসাইজ করেছেন। যাই হোক, এখানে ব্যক্তিকেই তিনি অত্যধিক বেশি ভ্যালুস দিয়েছেন, এটা আমরা দেখতে পাবো। এটা আমরা পাচ্ছি নেগেটিভ এন্ড পজিটিভ লিবার্টির কনসেপ্ট পড়তে গেলে আমাদের ইজা বার্লিনের নাম চলে আসে। আমি তোমাদের যখন লিবার্টি পড়াবো পলিটিক্যাল থিওরিতে তখন অবশ্যই বলবো, এবং ওয়েল অর্ডার সোসাইটি নিয়ে বলতে গেলে রলসের কথা অবশ্যই চলে আসবে। রলস আমাদের এই ইউনিট 2তেই রয়েছে, সেখানে আমরা চর্চা অবশ্যই করব। 3 নম্বরে কি বলেছে এখানে? 3 নম্বর বলেছে হুইচ অফ দ্য ফলোইং থিঙ্কার্স হেল্ড দ্য ভিউ দ্যাট দ্য পসিবল মিসচিফ অফ অবিডেন্স আর লেস দ্যান দ্য পসিবল মিসচিফ অফ রেসিস্টেন্স। মানে এখানে দুটো বিষয় এখানে ভালো করে বোঝো, একটা হচ্ছে অবিডেন্স আর একটা হচ্ছে রেসিস্টেন্স। ঠিক আছে, অবিডেন্স আর রেসিস্টেন্স দুটো শব্দ আছে। একটা শব্দে কি বলেছে যে আনুগত্য, আনুগত্য যখন মানুষ দেবে, আনুগত্য দেওয়ার যে দুষ্টুমি বলতে পারো, সম্ভাব্য দুষ্টুমি, আনুগত্য দেওয়ার ফলে যে ক্ষতিটা হতে পারে, এবং আনুগত্য না দিয়ে যদি তার বিরোধিতা করে, বা আনুগত্য দিয়েছে হয়তো কিন্তু পরবর্তীকালে বিরোধিতা করেছে, তো সেটা দিয়ে কি হতে পারে? এক প্রকার বলতে পারো যে সরকার আছে, সরকারকে আমাদেরকে আনুগত্য দিতে হবে একটা বিষয়, আর সরকার আছে কিন্তু সরকার হয়তো ভুল কিছু করছে, বা সরকার হয়তো ভুল কিছু না করলেও আমি ওই সরকারকে মানি না, আমি আমার মতো করে সরকার তৈরি করতে চাই, আমি তার তো স্বাভাবিকভাবে আমি সরকারের হয়তো বিরোধিতা করবো। তো এখানে তিনি দুটোর মধ্যে কোনটাকে ভ্যালুস দিয়েছেন? তার মানে এক প্রকার সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করা, এবং একটা হচ্ছে সরকারের প্রতি বিরোধিতা করা। এই দুটোর মধ্যে তিনি এখানে বেশি জোর দিয়েছেন, যে তিনি বলছেন যে বিরোধিতা করার থেকে সব থেকে ভালো বিষয় হচ্ছে কি, বা সম্ভাব্য ভালো বিষয় হচ্ছে, বিরোধিতা করার থেকেও সম্ভাব্য ভালো বিষয় হচ্ছে যে আনুগত্য প্রদর্শন করা। যে আনুগত্য প্রদর্শন করে তুমি যে সিস্টেমটা দাঁড় করিয়েছো সেটা অবশ্যই ভালো হবে, কার থেকে, কার তুলনায় না, তুমি প্রতিরোধ করে যে সিস্টেমটা তৈরি করবে তার তুলনায়। অর্থাৎ এক প্রকার তিনি এখানে বলার চেষ্টা করেছেন যে তোমাকে আনুগত্য প্রদান করতে হবে, এবং আনুগত্য প্রদান করাটাই কি হতে পারে এখানে কিন্তু তোমার সুখের মাপকাঠি হতে পারে, এবং সেটার মধ্য দিয়ে যে ক্ষতি যদি কিছু হয় সেই ক্ষতিটাও অবশ্যই কিন্তু প্রতিরোধ করলে যে ক্ষতিটা তোমার হবে সেটার থেকে অবশ্যই কম। কাজে তুমি প্রতিরোধের জায়গাটাকে তিনি এখানে যে প্রতিরোধ করতে পারবে না এক প্রকার বলো, যে প্রতিরোধ করতে যাতে তুমি না পারো সেই ধরনের একটা কথা বলেছেন। অন্যদিকে তুমি সরকারকে আনুগত্য প্রদান করবে সেই কথাটা তিনি এটার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন। এটার মধ্যে দিয়ে আমরা এটাই বার্তা তার পাচ্ছি যে তিনি বোঝাতে চাইছেন যে জনগণ, মানে তিনি ব্যক্তির প্রসঙ্গে বলেছিলেন যে ব্যক্তি অবশ্যই তার কি করবে না, নিজের যে তার প্লেজার, সেই প্লেজার অবশ্যই সে কিন্তু ইনক্রিজ করার চেষ্টা করবে, কিন্তু প্যারালালি তিনি স্টেটের জন্য কিন্তু কতগুলো নীতি তৈরি করে দিয়েছিলেন বা অ্যাক্টিভিটিস তৈরি করে দিয়েছিলেন। স্টেট কি করবে? ব্যক্তি যেমন নিজের প্লেজার বাড়ানোর জন্য সমস্ত রকমের যে কোনো কিছু অ্যাক্টিভিটিস করতে পারে, যেটাতে সে আনন্দ পাবে সেটাই সে করতে পারে। স্টেটেরও প্রসঙ্গে তিনি এটাই বলেছিলেন যে স্টেটের ডিউটি কি, স্টেটের ডিউটি হচ্ছে, যেহেতু মানুষ স্টেটকে বানিয়েছে, মানে সরকারকে ভোট দিয়েছে এই কারণেই যে সরকার কি করবে না, জনগণের উন্নতির জন্য কাজ করবে, হ্যাপিনেসকে বাড়ানোর জন্য কাজ করবে, প্লেজারকে বাড়ানোর জন্য কাজ করবে, পেনকে কমানোর জন্য কাজ করবে। কাজে সরকারও এখানে একটা মেজরিটারিয়ান পার্সপেক্টিভ থেকে কি করবে, অলওয়েজ কিন্তু সেখানে কি করবে না, সে কিন্তু তার জনগণের জন্য হ্যাপিনেস প্রদান করার চেষ্টা করবে, হ্যাপিনেস ইনক্রিজ করার চেষ্টা করবে, এবং সেই রিলেটেড আইন কানুন তৈরি করবে। এবার সরকার যদি নিজের থেকে বা স্টেট যদি নিজের থেকে এই সমস্ত কাজগুলো করে, তাহলে তো প্রতিরোধের কোনো জায়গায় তৈরি হয় না। তো এই প্রসঙ্গে তিনি এখানে বলেছিলেন যে আনুগত্য প্রদান করাটা অবশ্যই জরুরি, বিরোধিতার থেকে তিনি আনুগত্য প্রদান করাটাকে বেশি ভ্যালুস দিয়েছিলেন। অর্থাৎ একটা সিস্টেমকে দাঁড় করানোর পরে যদি কোনো খারাপ অবস্থা আসে সেটার থেকে তো আরো বরং তিনি
সেটাকে তিনি বেশি ভ্যালু দিয়েছিলেন, নাকি তিনি বিরোধ করার মতো, বিরোধ করার ফলে যে সিস্টেমটা আসতে পারে, যে অবস্থাটা তৈরি হতে পারে সেটাকে। তো এটা আমরা দেখতে পাবো তিনি অবশ্যই আনুগত্যের উপর অত্যধিক বেশি জোর দিয়েছেন, সরকারের স্থায়িত্বের উপর কিন্তু এক প্রকার জোর দিয়েছেন। এগুলো আমরা এখানে পেয়ে যাই। 4 নম্বরে কি পাচ্ছি? 4 নম্বরে এখানে আবার ম্যাচ দিয়েছে, ম্যাচ করতে বলেছে। 4 নম্বরে কি পাচ্ছি আমরা? 4 নম্বরে আবার দেখো এখানে এখানে বলেছে যে স্টেট ইজ দ্য মার্চ অফ গড। বি নাম্বারটা চোখে পড়ছে সবার আগে, দেখো এটা হেগেল, আমরা তো পড়লামই, এটা কনফিউজ হওয়ার কিছু নেই, বারবার তোমাদের এই কথাটা বলছিলাম। স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ। বি তে হয়ে যাবে এখানে 3, বিতে 3 হলে এখানে এ আর সি এর মধ্যে কনফিউশন হতে পারে। চলো এবার বেনথামে চলে আসো। বেনথাম কি বলেছে? দ্য স্টেট শুড প্রমোট দ্য গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। তো এটা সি তে আমরা দেখতে পাচ্ছি যে সর্বাধিক সংখ্যক কি করবে? হিত সাধন করার কাজ করবে। স্টেটের এটা হচ্ছে ডিউটি, যে স্টেট শুড প্রমোট দ্য গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, যে সর্বাধিক সংখ্যক জনগণের জন্য সর্বাধিক সুখ, বা সর্বাধিক সংখ্যক জনগণের জন্য সর্বাধিক লাভ, বা ভালো ভালো কিছু করার চেষ্টা করবে। তো সি তে আমরা কাকে পেয়ে যাচ্ছি? তাহলে 2 কে পেয়ে যাচ্ছি। তো সি যদি 2 হয়, এ যদি বি যদি এখানে 3 হয়, আর সি যদি 2 হয়, তাহলে দেখো বি3 আর সি2, বি3 সি2 তে এখানে এ হবে সঠিক উত্তর আমাদের, এ। তাহলে এখানে এ বেরিয়ে আসছে। বাকিগুলো দেখো এখানে দ্য ফাংশনস অফ দ্য স্টেট ইজ হিন্ড্রান্স টু হিন্ড্রান্সেস, এই কথাটি বলেছিলেন টি.এইচ. গ্রিন। কি বলেছিলেন? আমি টি.এইচ. গ্রিন নিয়ে আর একটা ক্লাস লেকচার অবশ্যই তোমাদের নেব, ক্লাস আলাদা করেই হবে, যদিও আমাদের থিঙ্কার্স ওয়াইজ মেনশন নেই এখানে, বাট পলিটিক্যাল থিওরিতে টি.এইচ. গ্রিন অনেকবার আলোচনায় আসেন, ভাববাদী, তিনিও একজন থিঙ্কার্স। ইনি হেগেলের আইডিয়াটিকে রিফর্ম করেছেন, জন স্টুয়ার্ট মিলের আইডিয়াটিকেও রিফর্ম করেছেন, এবং অবশ্যই আমরা দেখতে পাবো স্টেটের যে আইডিয়া, সমাজের যে আইডিয়া, সেগুলোকেও কিন্তু তিনি অনেক বেশি ডেভেলপ করেছেন। তো সেই পার্সপেক্টিভ থেকে আমাদেরকে কিন্তু টি.এইচ. গ্রিন পড়তে হবে। যাই হোক, টি.এইচ. গ্রিন আমরা সেই প্রসঙ্গেই পড়বো। তারপর এখানে দেখো কি বলছে? দ্য স্টেট ইজ নট অ্যাবসলিউট, ইট ইজ প্লুরালিস্ট অ্যান্ড ফেডারাল অ্যাজ দ্য সোসাইটি ইজ ফেডারাল। এই কথাটা ল্যাস্কি ছাড়া আর কে বলতে পারে, তাই না? আমরা বোদাকে দেখতে পেলাম, আমরা অস্টিনকে দেখতে পেলাম, এরা আমরা হবসকে দেখতে পেলাম, ম্যাকিভেলিকে দেখতে পেলাম, এটা রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে, সর্বশক্তিমান রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু ল্যাস্কি ছিল ব্যতিক্রমী মানুষ, যিনি কি করেছিলেন? রাষ্ট্রের পক্ষে নয়, বরং রাষ্ট্রের পাওয়ারটিকে অ্যাবসলিউট নয়, তিনি কিন্তু রাষ্ট্র যে পাওয়ারটি এনজয় করে বা যে ধরনের কাজগুলো করে, সেই ধরনের কাজগুলো নাকি আরো এই ধরনের অনেক অর্গানাইজেশন করে থাকে। তো সেই সমস্ত আইডিয়াগুলোর উপরে তিনি কিন্তু জোর দিয়েছেন। অর্থাৎ স্টেটের পাওয়ারটা যে ডিভাইডেড, স্টেটের পাওয়ারটা যে সেখানে সেপারেটেড, মানে বিচ্ছিন্ন করা যায় তাকে, তার পাওয়ারটা যে ডিভাইড হয়ে আছে, সেই রকম আইডিয়া এখানে আমাদের যিনি দিয়েছেন, তিনি হচ্ছে ল্যাস্কি, যিনি ওই অর্থনৈতিক সাম্যের সোসাইটিতে রাজনৈতিক সাম্যের জন্য অর্থনৈতিক সাম্যেরও কথা বলেছিলেন। আলোচনা আমাদের আসবে, বারে বারে এনাকে কিন্তু পরীক্ষায় জানতে চাই। সো আমরা অবশ্যই পলিটিক্যাল থিওরিতে ল্যাস্কি সম্পর্কে পড়বো। 5 নাম্বার এখানে কি বলেছে? 5 নাম্বার বলেছে এখানে ফিলোসফিক্যাল থিওরি অফ দ্য স্টেট। আলোচনা অলরেডি আমাদের এটা হয়েছে, বোসাঙ্কোয়ের, আমাদের এটা পূর্বে প্রশ্নটা এসেছে, ম্যাকিয়াভেলি পড়তে গিয়ে এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম। তারপরে এখানে আমাদের কি বলেছে? জেনারেল থিওরি অফ দ্য স্টেট অফ ল, ফিলোসফিক্যাল র্যাডিক্যালিজম। ফিলোসফিক্যাল র্যাডিক্যালিজমের সঙ্গে বেনথাম যায়। গতকাল তোমাদের বলছিলাম নিশ্চয়ই যে ফিলোসফিক্যাল র্যাডিক্যালিজম কেন ওনাকে বলা হয়, যে উনি এমন একজন দার্শনিক যে কি করেছেন না, মানুষের জন্য যে হিত, মানে রাষ্ট্রের তো উদ্দেশ্য তো এটাও, মানে তিনি হয়তো সরাসরি এসে বলছেন, এর আগে হয়তো এত সরাসরি কেউ এসে বলেননি, বাট এই সরাসরি বলাটাই একটা কিন্তু বিশেষ তাৎপর্য হয়, মানে একটা বিশেষ। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? এখানে যেটা বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে স্ক্রিন সব ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। তো এখানে যেটা বলা হচ্ছে ফিলোসফিক্যাল, তাহলে বুঝতেই পারছো ফিলোসফিক্যাল র্যাডিক্যালিজম, যে রাষ্ট্রের উদ্দেশ্য হচ্ছে জনগণের উন্নতি সাধন করা, আর ব্যক্তিও সবসময় চেষ্টাই করবে এটাই, নিজের সুখটাকে বাড়াবে, এটা একেবারে বাস্তব সত্য কথা। তো এটাকেই যিনি এসে এত জোরালো ভাবে বলার চেষ্টা করলেন, তিনি এর আগে কেউ বোধহয় এই কথাটা বলেনি, ব্যক্তির পক্ষে এতটা কেউ দাঁড়ায়নি। এটা দাঁড়িয়েছিলেন অ্যাডাম স্মিথ, কিন্তু অ্যাডাম স্মিথ দাঁড়ালো, কিন্তু অ্যাডাম স্মিথ একটু ঘুরিয়ে, কিন্তু ইনি কিন্তু সরাসরি এসে জনগণের সুখের কথা বলছেন। তো এই কারণে বলছে যে এনার যে দর্শন অনেক চরমবাদী দর্শন, জনগণের সুখের কথা বলে। তো একেবারে চরম পর্যায়ে এসে তিনি কিন্তু সুখের কথা বলেছেন, এই কারণে ফিলোসফিক্যাল র্যাডিক্যালিস্ট বলা হচ্ছে। এবং এই উদ্দেশ্যে তিনি জনগণের সংখ্যার ভিত্তিতে কিভাবে সুখ বাড়ানোর কথা কথা বলছেন। তো সেই কারণেই এনাকে বলতে পারো ফিলোসফিক্যাল র্যাডিক্যালিস্ট বলছে। এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তারপরে কি বলেছে? রিপাবলিকানিজম অ্যাজ আ কন্ডিশনস ফর প্রমোটিং সিভিক ভার্চু। রিপাবলিকানিজম অ্যাজ আ কন্ডিশনস ফর প্রমোটিং সিভিল ভার্চু। তো এটা তো রিপাবলিকানিজম, এটা তো আমরা ম্যাকিয়াভেলি পড়েছি, যে তিনি রিপাবলিকানের সমর্থক ছিলেন এবং সেটার নিয়ে অনেক চর্চা করেছেন। যাই হোক, এটা আমরা অনেক চর্চা করেছি, এখানে রিপিট করছি না। 6 নম্বর কি বলেছে? 6 নম্বর বলেছে এখানে যে দ্য ফাংশনস অফ দ্য স্টেট অফ হিন্ড্রান্স। এটা একই কোয়েশ্চেন, দেখো রিপিট কোয়েশ্চেন্স, এটা আর আমি আলোচনায় আসছি না। দেখো এটা এসেছে কর্ণাটকে 2016 সালে।
আর আগেরটা এসেছিল কর্ণাটকে 2000, কর্ণাটকে সেট 2016 পেপার 3, কর্ণাটক সেট। আচ্ছা রিপিট কোয়েশ্চেন নাকি, একটা দু জায়গায় দিয়ে দিয়েছে ভুল করে বোধহয়, দু জায়গায় দিয়ে দিয়েছে ভুল করে, যাই হোক একটা ডিলিট করে দিতে হবে। 7 নম্বরে চলে আসো। 7 নম্বর কি বলেছে দেখো, 7 নম্বরে এটা কেরালাতে এসেছে 2017 সালে, দেখে নাও। এটাও এই একই কোয়েশ্চেন, দেখো একই রিপিট। 2013 ওই যেটা এসেছে কর্ণাটকেও সেটাই কিন্তু এসেছে। 16 সালে আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটকে, 17 সালে আসছে কেরালাতে। হ্যাঁ পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, বারবার রিপিট কোয়েশ্চেন এগুলো। 8 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 8 নম্বর কোয়েশ্চেন ফ্যালিসিফিক ক্যালকুলাস বলেছে। ফ্যালিসিফিক ক্যালকুলাসে উত্তরটি বেরিয়ে আসবে, জেরেমি বেনথাম হবে এটা। জেরেমি বেনথাম এতে টু দেখো দু জায়গাতে আছে, এ এবং সি তে। তারপরে কমনওয়েলথের কথা, এখানে স্পেসটা কাটা যাবে, আমি তোমাদের এর আগের দিন বলেছিলাম যে স্পেসটা এখানে বাদ যাবে। তো কমনওয়েলথের কথা আমরা জেরেমি জন লককে বলতে শুনলাম, বি হচ্ছে 1। বি যদি 1 হয়ে যায় তাহলে আমাদের এ উত্তর বেরিয়ে আসবে, এ হবে সঠিক উত্তর। নিউ ডেমোক্রেসির আইডিয়া মাউজেতুং বলেছেন এবং জেনারেল উইল রুশো, এগুলো আমরা চর্চা করেছি প্রশ্নটি। এবার চলে আসুন যে ফ্যালিসিফিক ক্যালকুলাস বলতে কি বলেছেন। ফ্যালিসিফিক ক্যালকুলাস আর কিছুই না, এটা হচ্ছে যে ফ্যালিসিফিক কথার অর্থ হচ্ছে সুখ, এবং ক্যালকুলাস কথার হচ্ছে যে একটা একটা মাপের পদ্ধতি বলতে পারো, বা প্রণালী, পরিমাপ করার একটা প্রণালী। তো সুখ পরিমাপ করার একটা পদ্ধতি বা প্রণালীকে এখানে বলা হচ্ছে ফ্যালিসিফিক ক্যালকুলাস। তিনি এই আইডিয়াটা নিয়ে এসেছিলেন, জেরেমি বেনথাম এই আইডিয়াটা নিয়ে এসেছিলেন, এবং এর মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন কি, যে সুখকে পরিমাপের মধ্য দিয়ে তিনি মানুষের সুখকে বাড়াতে চাইতেছিলেন। বা সুখ বেড়েছে কি বৃদ্ধি পায়নি, নাকি সুখের জায়গায় দুঃখ বৃদ্ধি পেয়েছে, তো সুখ বৃদ্ধি পেলো নাকি দুঃখ বৃদ্ধি পেলো, দুঃখ কম হলো নাকি সুখ কম হলো, এগুলোকে পরিমাপ করার জন্য তিনি এক প্রকার এখানে কনসেপ্ট নিয়ে এসেছিলেন। এবং আমরা জানি গতদিনই আমরা চর্চা করছিলাম 7টা ক্রাইটেরিয়া তিনি নিয়ে এসেছেন, বা 7টা ডাইমেনশনস তিনি এখানে নিয়ে এসেছেন। এলিমেন্টস এর কথা তিনি বলেছিলেন, এই 7টা এলিমেন্টস হচ্ছে এগুলো, যেগুলো তোমাদের গতকাল ব্যাখ্যা করেছিলাম, এখানে লিখেও দিয়েছি, দেখে নিও। ইন্টেন্সিটির কথা তিনি বলেছিলেন, ডিউরেশনের কথা তিনি বলেছিলেন, সার্টেনটি আর আনসার্টেনটির কথা বলেছিলেন, তারপরে প্রোপেনকিউটি আর রিমোটেডনেস এর কথা তিনি বলেছিলেন, ফিসান্ডিটির কথা বলেছিলেন, পিওরিটি আর ইমপিওরিটির কথা বলেছিলেন, আর এক্সটেন্টের কথা বলেছিলেন। এই কথাগুলো তিনি কিন্তু আমাদের সামনে বলেছিলেন, এগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, 9 নম্বর কোয়েশ্চেন বলেছে, 9 নম্বর কোয়েশ্চেন এখানে বলেছে যে অ্যাসারশন রিজন রয়েছে, কি বলেছে, ফর বেনথাম স্টেট এক্সিস্ট টু এনশিওর গুড লাইফ টু প্রমোট দ্য সোশ্যাল এন্ড অ্যাসারশন রিজন নয় এটা। আচ্ছা 4টি স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে এখানে আমাদেরকে চুজ করতে বলেছে। 2022 সালে এসেছে, প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ হবে, তার মানে ভালো করে একটু ধ্যান দেবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বেনথাম বলছে যে লাইফ টু প্রমোট দ্য সোশ্যাল এন্ড ইকোনমিক ওয়েলফেয়ার অফ ইটস সিটিজেন। তো এখানে আমরা দেখতে পাবো যে এই কথাটি তিনি সরাসরি বলেননি, এটাই যদিও উদ্দেশ্য ছিল স্টেটের, কিন্তু আমরা দেখতে পাবো যে তিনি সরাসরি যে শব্দটি এখানে প্রয়োগ করেছিলেন সেটা হচ্ছে যে হ্যাপিনেস, প্লেজার আর পেইন, এই দুটো শব্দ তিনি উল্লেখ করেছিলেন। তিনি কি বলেছিলেন, যে প্লেজার বাড়ানো এবং পেইনকে কমানোটাই রাষ্ট্রের কিন্তু উদ্দেশ্য। এবং এটা রাষ্ট্রের উদ্দেশ্য কি থাকবে, যে যত ম্যাক্সিমাম লোককে এই প্লেজার, লোকের হয়ে প্লেজারটাকে বৃদ্ধি করা যেতে পারে এবং পেইনটাকে কমানো যেতে পারে, এটাই তাদের উদ্দেশ্য থাকবে। এই কথাটি তিনি বলেছিলেন, স্টেটের তিনি এটাই উদ্দেশ্য থাকবে, এবং স্টেটের হয়ে যারা কাজ করবেন, যারা ওই লেজিসলেটর থাকবেন, সরকার থাকবেন, তাদের কাজ হবে কি না সেই সম্পর্কিত নিয়ম কানুন তৈরি করা, এই কথাগুলোই তিনি বলেছিলেন। তো এটা দেখতে পাবো আমরা কিন্তু ভুল, এখানে যেহেতু নট বলেছে, তো এটাই কিন্তু হবে না। এখানে বলেছিলেন প্লেজার আর পেইনের কথা তিনি বলেছিলেন, প্লেজারকে বাড়ানোর কথা তিনি বলেছিলেন। স্টেটের ওই দায়িত্বটাই তিনি এখানে কিন্তু দিয়েছিলেন, এগুলোই এখানে কিন্তু লেখা আছে, সুন্দর করে দেখে নেবে। এবং বাংলাতেও আমি তোমাদের নোটসটা দিয়েছি, এটা বাংলাতেও রয়েছে, এগুলো বুঝতে না পারলে অসুবিধা নেই, আমি নোটসটা ওই রকম ভাবেই তৈরি করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো স্টেটের কি ডিউটি ছিল, ডিউটি সম্পর্কে স্টেটের বেনথাম কি বলেছিলেন সেটা হচ্ছে এটা, এখানেই রয়েছে, বাংলা ইংরেজি দুটোতেই তোমাদের নোটেও রয়েছে। অন্যগুলো দেখে নাও কি বলেছে, যেহেতু আমরা এগুলো পড়ে নিয়েছি একবার। কি বলেছে, ফর অ্যারিস্টটল স্টেট এক্সিস্ট টু এনশিওর গুড লাইফ ফর ইটস মেম্বার, স্টেট এক্সিস্ট টু এনশিওর গুড লাইফ ফর ইটস মেম্বার, এই কথাটা তিনি বলেছিলেন যে স্টেটের অস্তিত্বটাই হচ্ছে তার সদস্যদের কি করা, না তার সদস্যদের গুড লাইফ এখানে কিন্তু নিশ্চিত করা। অ্যারিস্টটল বলেছিলেন। হবস এখানে কি বলেছিলেন, প্রাইমারি টাস্ক অফ দ্য স্টেট ইজ টু এনশিওর ল অ্যান্ড অর্ডার, প্রাইমারি টাস্ক অফ দ্য স্টেট ইজ টু কি বলেছে, এনশিওর ল অ্যান্ড অর্ডার, আইন এবং শৃঙ্খলা বজায় রাখাটা হচ্ছে হবসের কাজ, হবসের হচ্ছে স্টেটের দায়িত্ব, তাই তো, এটা তিনি বলেছিলেন, আমরা দেখেছি। লক কি বলেছিলেন, দ্য স্টেট এক্সিস্ট টু প্রোটেক্ট দ্য ইনএলিয়েনেবল রাইটস অফ ইটস সিটিজেন, ইনএলিয়েনেবল কথার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য বা
বিচ্ছিন্ন যেটাকে করা যায় না, অবিচ্ছিন্ন যেটাকে বলতে পারে এক প্রকার ইনএলিয়েনেবল, যেটাকে ছিন্ন করে নেওয়া যায় না। তো কতগুলো অধিকারের কথা তিনি বলেছিলেন, মেইনলি তিনটে, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি এবং রাইট টু প্রপার্টি, যেগুলো কি করা যাবে না, ব্যক্তির কাছ থেকে একেবারে ছিনিয়ে নেওয়া যাবে না, স্টেট এগুলোকে ছিনিয়ে নিতে পারবে না, এটা ব্যক্তির কাছেই থাকবে। এখানে স্টেটের ডিউটি হচ্ছে কি না, স্টেট সেখানে এগুলোকে প্রোটেকশন দেবে যাতে ইন্ডিভিজুয়াল তার নিজের এই অধিকারগুলো এনজয় করতে পারে। তো এই কথাগুলো আমরা পেয়েছিলাম, কিন্তু বেনথাম পড়তে গিয়ে এটা আমরা মোটেও পাইনি। আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে তিনি নাম্বারের ভিত্তিতে কি করেছেন না, এখানে ইন্ডিভিজুয়ালের হ্যাপিনেস বাড়ানোর কথা বলেছেন। এবং স্টেটের গতকালই বলছিলাম তোমাদের যে ব্যক্তির যেমন নিজের হচ্ছে যে সবসময় চেষ্টা এটাই থাকবে, বা সবসময় সে চেষ্টা করে যে নিজের প্লেজারটাকে বাড়ানো এবং পেইনটাকে কমানো, অর্থাৎ সবসময় সে গ্রেটেস্ট হ্যাপিনেস খোঁজার চেষ্টা করে। স্টেটেরও ডিউটি হচ্ছে যে ইন্ডিভিজুয়ালসকে কিভাবে এই গ্রেটেস্ট হ্যাপিনেস পৌঁছে দেওয়া যেতে পারে, এবং কালেকটিভলি এটাকে অর্থাৎ মেজরিটারিয়ানকে আরো কি করে ইনক্লুড করা যেতে পারে, এটার মধ্যে আরো বেশি জনসংখ্যাকে কিভাবে ইনক্লুড করা যেতে পারে, সেই আইডিয়াগুলো তিনি কিন্তু দিয়েছিলেন, এবং সেটাই স্টেটের প্রাইমারি ডিউটি হবে, এই কথাটা তিনি বলেছিলেন। 10 নম্বরে চলে আসো। 10 নম্বর কি বলেছে? 10 নম্বর বলেছে জেরেমি বেনথাম, এডমন্ড বার্গ, জন লক, রুশো। এই প্রশ্নটি আমরা আগেও চর্চা করেছি। এখানে জেরেমি বেনথাম এখানে যেটা বলেছিলেন ইউটিলিটারিয়ানিজম, দেখো কেরলে 2022 সালে এসেছে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2023 সালে আসছে। তো লেটেস্ট যে কোয়েশ্চেন্স গুলো এসেছে বিভিন্ন পরীক্ষায়, মানে বিভিন্ন রাজ্যে, সেগুলো কিন্তু রিপিট করে, নিশ্চয়ই আইডিয়া পেয়ে যাচ্ছ। তো জেরেমি বেনথাম দিয়েছে এখানে, দেখো ইউটিলিটারিয়ানিজম এখানে কিন্তু চলে এসেছে। এডমন্ড বার্গের কথা তোমাদের বলেছিলাম যে এডমন্ড বার্গ একজন সমালোচক ছিলেন কিসের না, ফ্রেঞ্চ রিভলিউশনসে তিনি সমালোচক ছিলেন। যে ফ্রেঞ্চ রিভলিউশন যেভাবে হলো, একটা এস্টাবলিশ সিস্টেমকে যেভাবে তারা উপড়ে ফেলে দিয়ে সেখানে একটা অ্যানার্কির পরিবেশ এস্টাবলিশ করলো, গণতন্ত্রের নামে যেভাবে অ্যানার্কিজম চললো, লাইফ লিবার্টি ফ্রেটার্নিটির নামে যেভাবে সেখানে একটা বলতে পারো যে জনগণের সেখানে এক প্রকার ঔদ্ধত্যপনা চললো, হ্যাঁ অ্যানার্কি চললো একটা, মানে যেটা আমরা রিসেন্টলি শ্রীলঙ্কাতে যেটা আমরা দেখলাম, শ্রীলঙ্কাতে তোমরা দেখলে এই জিনিসটা, দেখলে যে সেখানে রাষ্ট্রপতিকে কি হলো, রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলো, এবং সেখানে আমরা দেখতে পেলাম সেই জায়গায় কি হলো, জনগণ গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু সমস্ত কিছু নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। রাষ্ট্রপতির বিছানায় গিয়ে শুয়ে থাকছে, রাষ্ট্রপতির বাথটবে শুয়ে থাকছে, মানে যেগুলো আমরা কোনোদিন দেখিনি চোখে, সেই সমস্ত জিনিসগুলো আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখলাম। তো এটাই তিনি বলেছেন যে গণতন্ত্র যখন হয়, জনগণের শাসন ব্যবস্থা যখন উঠে আসে, তখনই এই ধরনের গণতন্ত্রের বলতে পারো এক প্রকার বলতে পারো যে খারাপ অবস্থাগুলো এইরকম ভাবে কিন্তু বেরিয়ে আসে, যেটা ফ্রেঞ্চ রিভলিউশনের সময় এক প্রকার দেখা গেছিল। এই কারণে তিনি যে এডমন্ড বার্গ কিন্তু এই ফ্রেঞ্চ রিভলিউশনের বিশাল বড় নিন্দুক ছিলেন, এটা আমরা দেখেছি। এবং শুধু তার নিন্দুক ছিলেন না, প্যারালালি যার আদর্শের মধ্য দিয়ে এই আইডিয়াটা উঠে এসেছিল ফ্রেঞ্চ রিভলিউশন, তিনি আর কেউ নেন, তিনি হচ্ছেন রুশোর জেনারেল উইলের আইডিয়ার কাছ থেকে, এই আইডিয়া দ্বারাই আমরা দেখতে পাবো ফ্রেঞ্চ রিভলিউশনের একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছিল। ফ্রেঞ্চ রিভলিউশন তৈরি হয়েছিল বলতে পারো একটা মোটিভেশন হিসেবে কাজ করেছে। এবং ফ্রেঞ্চ রিভলিউশনের আগেই আমরা দেখতে পাবো রুশো নিজেই কিন্তু ফরাসি সমাজ ব্যবস্থার কিন্তু সমালোচনা করেছেন। এই যে এখানে দেখো বলে দিয়েছে রাথলেস ইন ক্রিটিসিজম অফ 18th century ফ্রেঞ্চ সোসাইটি, যে ফরাসি সমাজে তিনি নিন্দা করেছিলেন, এবং নিন্দা করার ফলেই আমি দেখতে পাচ্ছি যখন তিনি পরবর্তীকালে গিয়ে জেনারেল উইল দিচ্ছেন, ফরাসি মানুষরা কোথাও গিয়ে সেটা প্রভাবিত হচ্ছে, এবং আলটিমেটলি তারা ফ্রেঞ্চ রিভলিউশন ঘটাচ্ছে, এবং এই ফ্রেঞ্চ রিভলিউশনকে সমালোচনা করছেন এডমন্ড বার্গ, এটা আমরা দেখতে পাচ্ছি। জন লক তাহলে কোনটা হবে? জন লক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি রিজেন্সকে যুক্তি জায়গা দিয়েছিলেন, সুপ্রিমেসি দিয়েছিলেন, আর রিজেক্ট করেছিলেন কোন দুটো বিষয়কে, প্যাট্রিয়ার্কিকে এবং পলিটিক্যাল অ্যাবসলিউটিজমকে তিনি এখানে রিজেক্ট করেছিলেন। এইটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, গতদিনও আমরা এটা চর্চা করেছি। 11 নম্বর প্রশ্ন চলে আসে। 11 নম্বর প্রশ্ন কি বলেছে? 11 নম্বর প্রশ্ন বলেছে নিউমেরিক্যাল কনসেপ্ট অফ জাস্টিস ইজ অ্যাসোসিয়েটেড বাই নিউমেরিক্যাল কনসেপ্ট অফ জাস্টিস। তো সংখ্যার ভিত্তিতে ন্যায় বিচার প্রদান করা, সংখ্যার উপর নির্ভর করে। তো সংখ্যার উপর নির্ভর করে এখানে কে আছে? প্লেটো? না, প্লেটো এটার কথা বলেননি। বেনথাম তো হবেই, তার কারণ আমরা দেখলাম কি যে সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখের কথা বলেছেন, এবং এটা তিনি পরিমাপ করারও কিন্তু এক প্রণালী যন্ত্র বের করে ফেলেছিলেন। এটা আমরা দেখলাম ফ্যালিসিফিক ক্যালকুলাস, যেটাকে তিনি বললেন যে ফ্যালিসিফিক ক্যালকুলাস নামক এক যন্ত্রের মধ্য দিয়ে কি করতে হবে, এক মাপদণ্ডের মধ্য দিয়ে পরিমাপ করতে হবে মানুষের সুখ বৃদ্ধি পেল নাকি মানুষের সুখ বৃদ্ধি পায়নি, উল্টো দিকে সেখানে দুঃখ বৃদ্ধি পেয়েছে, কোনটা হয়েছে। তো এই পরিমাপের কথা, নাম্বারের ভিত্তিতে পরিমাপের কথা, কোয়ান্টিটির ভিত্তিতে এখানে সুখকে এখানে মেজার করা, এটা বেনথাম ছাড়া আর কে বলবে? কেউ বলেনি। তো এটা আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর এই কারণে কিন্তু বেনথাম হবে। এগুলো এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে, ঠিক আছে, দেখে নেবে, তোমাদের নোটেও রয়েছে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই। 12 নম্বর প্রশ্ন চলে আসো। 12 নম্বর প্রশ্ন কি বলেছে?
12 নম্বর প্রশ্ন বলেছে এখানে দ্য প্রিন্সিপালস অফ দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এতক্ষণ ধরে বলেই যাচ্ছিলাম, আর কি হবে, বেনথামই হবে। তাও গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার বলতে কি বোঝায় পরেও যদি তোমরা কখনো দেখতে চাও এখানে লিখে দিয়েছি এবং নোটেও আছে, দেখে নেবে। 13 নম্বর প্রশ্ন কি বলেছে? 13 নম্বর প্রশ্ন বলেছে ম্যান ইজ গভর্নড বাই টু মাস্টার্স, প্লেজার অ্যান্ড পেইন। গতকালই তোমাদের বলছিলাম যে প্রকৃতি, অ্যারিস্টটল বেনথাম বলেছেন যে প্রকৃতি নাকি মানুষকে দুটো মাস্টার দিয়ে জন্মগ্রহণ করিয়েছে। কি দুটো মাস্টার? এক, প্রকৃতির মধ্যে নার্চার হয়, একটা হচ্ছে যে সে প্রকৃতিকে যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে প্রকৃতি তোমাকে হ্যাপিনেসও দিতে পারে, যদি ব্যবহার না করতে পারো তাহলে প্রকৃতি হয়তো তোমাকে দুঃখও দিতে পারে। তো এই দুটো জিনিস তোমাকে প্রকৃতির মধ্যেই রয়েছে। তাহলে প্রকৃতি থেকেই দুটো জিনিস বেরিয়ে আসে, কি না, দুটো মাস্টার্স বেরিয়ে আসে। সেই দুটো মাস্টার্স হচ্ছে ব্যক্তিকে যে যারা গভর্ন করে বলতে পারো, সেটা হচ্ছে প্রকৃতির মধ্যেই রয়েছে দুই ধরনের মাস্টার, একটা হচ্ছে প্লেজার, একটা হচ্ছে পেইন। এই মাস্টার্সের দ্বারাই হচ্ছে মানুষের জীবন কিন্তু নির্ধারণ হয়ে থাকে এবং মানুষ অলওয়েজ সেই কারণে কি করে না, দুঃখ থেকে পরিত্যাগ করে সুখের দিকে এগিয়ে যায়। এই কথাটা তিনি বলেছিলেন। তো এটা হচ্ছে প্লেজার অ্যান্ড পেইন, এটা বেনথাম ছাড়া আর কে বা হবে? এখানে কিন্তু এগুলো সুন্দর করে লেখা আছে, দেখে নিও। 14 নম্বর প্রশ্ন কি বলেছে? 14 নম্বর প্রশ্ন আবার এখানে ম্যাচিং করতে বলেছে। আইডিয়ালিস্ট থিওরি অফ দ্য স্টেট, আইডিয়ালিস্ট থিওরি অফ দ্য স্টেট এটা টি.এইচ. গ্রিন ছাড়া আর কে বা হবে? আইডিয়ালিস্ট থিওরি তোমাদের প্রথম দিন থেকে বলে আসছি, প্লেটো যেদিন থেকে পড়াচ্ছি সেদিন থেকে বলে আসছি টি.এইচ. গ্রিনের কথা। হেগেলের আইডিয়াটিকে অনেক এগিয়ে নিয়ে গেছিলেন, আবার হেগেল আবার কি করলেন না পরবর্তীকালে হেগেলের এই আইডিয়াটিকে টি.এইচ. গ্রিন অনেকটা ক্রিটিসাইজ করলেন এবং পজিটিভ কিছু সেখানে ভাইবস বের করে নিয়ে এসে, এবং জন স্টুয়ার্ট মিলেরও কিছু আইডিয়া তিনি সেখান থেকে বের করে নিয়ে এসে ইন্ডিভিজুয়ালিজমে তিনি আলটিমেটলি কি করলেন না, একদিকে ব্যক্তি আর অন্যদিকে রাষ্ট্র, দুটোর মধ্যে দুটোকেই তো দুজন থিঙ্কার দুটোকেই তো শক্তিশালী করেছিলেন। হেগেল রাষ্ট্রকে শক্তিশালী করে দিলেন, আমরা দেখতে পেলাম যে স্টেট ইজ দ্য মার্চ অফ গড অন আর্থ বলে দিলেন, অর্থাৎ ঈশ্বরের আসনে বসিয়ে দিলেন রাষ্ট্রকে, এতটা শক্তিশালী বানিয়ে দিলেন। আর অন্যদিকে যে জন স্টুয়ার্ট মিল এসে আমরা দেখতে পাবো কি না, সেখানে রাষ্ট্রের বিপরীতে তিনি ইন্ডিভিজুয়ালের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিলেন। আগামীকালে আমরা পড়বো, তখন বলবো এগুলো। তো এই দুজনের মাঝে তিনি একটা মধ্য রাস্তা তৈরি করলেন, টি.এইচ. গ্রিন, যিনি সমাজের উপর অত্যধিক বেশি মূল্য দিয়েছিলেন। তো মধ্য রাস্তাটা হচ্ছে সমাজ। তো এখানে আমরা দেখতে পাবো সেই আইডিয়া একটা আইডিয়ালিস্ট আইডিয়াই ছিল। তো টি.এইচ. গ্রিন এখানে আইডিয়ালিস্ট আইডিয়ার সঙ্গেই যাবে। তারপর এখানে কি বলেছে? লিগাল থিওরি অফ দ্য রাইটস, লিগাল থিওরি অফ দ্য রাইটস গতকালই তোমাদের বলছিলাম যে লিগাল থিওরি অফ দ্য রাইটস এটা কিন্তু বেনথাম হবে। কেন বেনথাম হবে? যে তিনি এখানে অবশ্যই বলছিলেন যে ওই প্রকৃতির যে অধিকারগুলো আছে, স্বাভাবিক যেগুলো অধিকার বলা হচ্ছে, ন্যাচারাল রাইটস যেগুলো বলা হচ্ছে, সেই রাইটস গুলোকে তিনি এখানে সমর্থন করেনি। না করার কারণগুলো কি? না করার কারণগুলো হচ্ছে যে প্রকৃতির কথা যখন আমি বলবো তখন এখানে এর শেষ শুরু বলে কিছু নেই, এর আদি অন্ত বলে কিছু নেই, মন গড়া সমস্ত সব কথা। তো মন গড়া একটা বিষয়কে যখন আমি মেনে নেব তখন কি হবে, এবং সেটা যখন, যেহেতু প্রকৃতির একটা নির্দিষ্ট নিয়ম আছে, তো একটা নির্দিষ্ট ওই নিয়মটিকে তার মানে আমি ব্রেক করতে পারবো না, এটা চিরচরিত সত্য হয়ে যাবে। চিরাচরিত সত্যগুলোকে যদি আমি ব্রেক করতে না পারি তাহলে সময়ে 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 সমাজের মধ্যে যে পরিবর্তন আসছে, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের ফলে, সায়েন্সের পরিবর্তনের ফলে, টেকনোলজির পরিবর্তনের ফলে, তো সেখানে মানুষের অধিকারের পরিভাষাও বদলাচ্ছে, অধিকারের সেখানে মাধ্যম, অধিকারের মিনস গুলো বদলাচ্ছে। তাহলে সেগুলোকে আমি জায়গা দেবো কি করে? অনেক সময় হতে পারে যে প্রকৃতির অধিকারের দোহাই দিয়ে স্টেটের অধিকারটাকে বা স্টেট নামক ইনস্টিটিউশনসটাকে মানুষের মানতে চাইছে না। তো ওটা হলে আলটিমেটলি ক্ষতি হবে। তো সেই কারণে তিনি বললেন যে ন্যাচারাল রাইটসকে তিনি এখানে একেবারেই গুরুত্ব দেবেন না, পাত্তা দেবেন না। তার পরিবর্তে তিনি কি করবেন? একেবারে যেটা বাস্তবিক, যেটার উপরে মানুষ হয়তো নিজের সুখটাকে বিধান করতে পারবে, সেটাকেই তিনি জায়গা দেবেন। সেটা কি না? সেটা হচ্ছে যে মানুষ নিজেরা নিজেদের মতো করে সুখের মাপকাঠি নির্ধারণ করবে, এবং সেটা নিজেদের মধ্যে কি হবে না, ওই পার্লামেন্টে বসে লেজিসলেটিভ ডেমোক্রেসি যেটাকে বলতে পারো, বা সরি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, তো সেই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে বসে তারা নিজেরা নিজেদের মধ্যে এখানে কিন্তু প্রত্যেকের নিজেরা নিজেদের সুখের কথা ভেবে তারা কি করবে? নিয়ম নীতি তৈরি করবে। তো এটা এক প্রকার কি? এটা এক প্রকার কিন্তু আইন। তো আইনের ভিত্তিতে মানুষের অধিকারের পরিভাষা কি হবে? এইরকম ভাবে তিনি কি করলেন? লিগ্যাল রাইটস গুলো কিন্তু আমাদের সামনে উপস্থিত করলেন। তো লিগ্যাল রাইটস এর সঙ্গে কে যাবে তাহলে? লিগ্যাল রাইটস এর সঙ্গে আমাদের এখানে জেরেমি বেনথাম যাবে। বাকি কে থাকলো এখানে? থিওরি অফ প্রেসক্রিপটিভ রাইটস আর থিওরি অফ ন্যাচারাল রাইটস। ন্যাচারাল রাইটস এর সঙ্গে তো অবভিয়াসলি জন লক যাবে, জানো তোমরা। তিন ধরনের ন্যাচারাল রাইটস এর কথা তিনি বলেছিলেন, বিশেষভাবে জোর দিয়েছিলেন, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি এবং রাইট টু প্রপার্টি। বাকি আরো অনেক ন্যাচারাল রাইটস ছিল, কিন্তু সেই রাইটস গুলো আর কিছু কিছু রাইটস তিনি রাষ্ট্রের হাতে দিয়ে দিয়েছিলেন ব্যক্তিরা, কিন্তু তিনটে রাইটস ব্যক্তিরা নিজের হাতে রেখেছিলেন। এই কথাগুলো তিনি বলেছেন আমাদের। বাকি থাকলো সি এখানে থিওরি অফ প্রেসক্রিপটিভ রাইটস, এটা হয়ে যাবে আমাদের এডমন্ড বার্গ। এখন আর ডিটেলসে বলছি না, পরে আবার এডমন্ড বার্গ তোমাদের কনজারভেটিজম পড়াতে গিয়ে এডমন্ড বার্গ আমি আলাদা করেই পড়াবো, আমি থিঙ্কার ওয়াইজই পড়াবো, তোমাদের চিন্তা নেই, যাতে কনফিউশনের লেভেলটা জিরোতে নেমে আসে, তোমাদের এ টু জেড যাতে জানার সুযোগ পাও। তো আমি অবশ্যই এডমন্ড বার্গ, মাইকেল অক্সফোর্ড এগুলোও থিঙ্কার ওয়াইজই পড়াবো, চেষ্টা করবো। তো তখন এগুলো আইডিয়াগুলো পাবে তোমরা।
15 নম্বর কি বলেছে? 15 নম্বর বলেছে হু অ্যামং দ্য ফলোইং ক্রিটিসাইজ বেনথামস ফিলোসফি অ্যাজ পিক ফিলোসফি। গতকাল আমি বোধহয় কেউ একজন আমাকে কানাই বোধহয় জিজ্ঞেস করছিল, পিক ফিলোসফিটা বুঝতে পারেনি, আমি আবার রিপিট করে বলেছিলাম। আমি আজকে আবার রিপিট করছি, এখানে কার্লি এই কথাটি বলেছিলেন। কার্লি এই পিক ফিলোসফি আমাদেরকে এখানে দিয়েছিলেন। কি এই পিক ফিলোসফি? এই পিক ফিলোসফি আমরা দেখতে পাবো তিনি যেহেতু বেনথাম এখানে বলেছেন যে এখানে একটি বাচ্চা যেমন হচ্ছে পুষ্পিন নিয়ে খেলা করে যদি যে আনন্দটা পায়, একজন ইন্টেলেকচুয়াল যদি সে কবিতা পাঠ করার মধ্য দিয়েও, কবিতা চর্চা করার মধ্য দিয়েও যে আনন্দটা পায়, সেই আনন্দ আর এই আনন্দের মধ্যে কোনো পার্থক্য নেই তিনি বলেছিলেন। অর্থাৎ পুষ্পিন নিয়ে খেলা করা একজন বাচ্চার আনন্দ, আর ইন্টেলেকচুয়াল লেভেলে চর্চা করা একজন বৌদ্ধিক মানুষের আনন্দের, দুটোর মধ্যে তিনি কোনো বিশেষ পার্থক্য দেখেননি। তিনি বলেছিলেন যে আনন্দটাই শেষ কথা। এখানে পুষ্পিন নিয়ে খেলা করে যদি কেউ একজন অত্যধিক বেশি আনন্দ পায়, তাহলে সেটাই আমার কাছে আনন্দের পরিভাষা, আনন্দের মাপকাঠি, আনন্দের ওটাই কিন্তু লেভেল। আর কবিতা পড়েও, কবিতা নিয়ে চর্চা করেও যদি কেউ পায়, তাহলে সেটাই আনন্দ লেভেল। তো দুটোর মধ্যে তিনি কিন্তু কোয়ালিটি খোঁজেননি, তিনি বাচ্চাকে এখানে বয়স্কদের সঙ্গে কিন্তু মিলিয়ে দিয়েছেন, কোনো কোয়ালিটি কিন্তু এখানে তিনি তফাৎ তিনি কিন্তু করেননি। তো এই ধরনের তিনি কথা বলেছিলেন এবং বলেছিলেন যে মানুষ যে কোনো কিছু করে যদি আনন্দ খুঁজে পায়, যদি সে তার সুখী জীবনযাপন করতে পারে, তাহলে সেটাই তার কাছে কিন্তু কাম্য, অন্য কিছুকে তিনি এখানে কনসিডার করবেন না। এই কথাটি তিনি বলেছিলেন। যখন এই কথাটি বললেন তখনই আমরা এখানে আলটিমেটলি সমালোচনা শুনতে পেলাম কার্লির মুখ থেকে। তিনি কি বলছেন? তিনি এটা করতে গিয়ে তিনি আসলে গুলিয়ে ফেললেন যে শুকররা যেমন হচ্ছে কি হয় না, তারা নিজেদের সুখের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায় না যে কি খেতে হবে আর কি খেতে হবে না। তো ওই রকম এক ধরনের কিন্তু এখানে কি করেছেন, সুখের মাপকাঠি নির্ধারণ করেছেন সংখ্যার ভিত্তিতে, এখানে গুণটাকে ওখানে গুরুত্ব না দিয়ে বা সুখের মধ্যে কোনো গুণগত পার্থক্য তৈরি না করে। তো এইরকম ভাবে আমরা কার্লিকে সমালোচনা করতে শুনলাম পিক ফিলসফি হিসেবে। যে এই যে ফিলসফিটা এখানে যে দিয়েছে বেনথাম, সেই ফিলসফিটা কিছুই না, সেটা হচ্ছে একটা পিক ফিলসফি। পিক ফিলসফি বলে তিনি নিন্দা করলেন। ঠিক আছে, শুকররা যেরকম ভালো মন্দের মধ্যে বিচার করতে পারে না, তার কাছে তার পেটটা ভরলেই হলো, সে কি খাচ্ছে সেটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়, সেই রকমই একটা বিষয় আর কি। যে কিসে আমার উপভোগ আনন্দ আসছে সেটা গুরুত্বপূর্ণ নয়, আনন্দটা আসছে কিনা, আমি সুখ বৃদ্ধি করতে পারছি কিনা, সেটাই আমার কাছে শেষ কথা। তো সেখানে তুমি মানুষকে খুন করে করলে, নাকি সেখানে তুমি একটা ভালো কোনো নৈতিক কাজ করে করলে, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার ইজ দ্যাট যে তোমার সেটার মধ্যে দিয়ে হ্যাপিনেস ইনক্রিজ হয়েছে কিনা, প্লেজার তুমি সেখান থেকে পেয়েছো কিনা। তো এই কারণেই তাকে কিন্তু নিন্দিত হয়েছিল কার্লির মতো থিঙ্কার্সদের কাছ থেকে। এবং পরবর্তীকালে আরো একজন জন স্টুয়ার্ট মিল আর কি, এনার যিনি ছাত্র ছিলেন বলতে পারো, এনার বন্ধুর ছেলে জন স্টুয়ার্ট মিল, জেমস মিলের ছেলে জন স্টুয়ার্ট মিল, তিনিও এনাকে নিন্দা করেছিলেন এবং তিনি বলেছিলেন ইট ইজ বেটার টু বি সক্রেটিস। এই ধরনের একটা কিছু আর্গুমেন্ট বলেছিলেন এবং নেট পরীক্ষায় কিন্তু এসেছে একাধিকবার প্রশ্নটি। এইরকম ছিল বোধহয়, ইট ইজ বেটার টু বি সক্রেটিস ডিসস্যাটিসফাইড দেন আ পিগ স্যাটিসফাইড, এই ধরনেরও কথা তিনি কিন্তু বলেছিলেন। ইট ইজ বেটার টু বি সক্রেটিস ডিসস্যাটিসফাইড দেন আ পিগ স্যাটিসফাইড। যে এখানে সক্রেটিস স্যাটিসফাইড হয়নি সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু একজন শুকর এখানে স্যাটিসফাইড হয়েছে, আমি সেটাতে বিশ্বাস করি না। শুকরের এখানে স্যাটিসফ্যাকশন আমার কাছে কোনো মূল্য নেই, মূল্য বরং আমার কাছে যদি সক্রেটিস যদি সেখানে স্যাটিসফাইড নাও হয়, তাও সেটাও আমার কাছে মূল্য আছে। এই ধরনের একটা কথা তিনি কিন্তু বলেছিলেন। কাজে উনিও স্পিক শুকরের কিন্তু এখানে এক প্রকার বলতে পারো নাম উচ্চারণ করে এই থিওরিকে নিন্দা করেছিলেন, অর্থাৎ নিজের গুরুরই তিনি এক প্রকার বলতে পারো নিন্দা করলেন, যার কাছ থেকে ইউটিলিটেরিয়ান ফিলসফি গুলো নিজেই শিখেছিলেন। যাই হোক, এটা আমরা দেখতে পাবো। এই নিন্দাটাও তিনি করছেন এক প্রকার, যিনি দেখবে ওনার জীবনে গিয়ে এক প্রকার একটা সময় গিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করছেন যে আমি আমার জীবনের এতটা সময় কাটিয়ে দিয়েছি ছোটবেলা থেকে এই বাবার পরিবেশে, বাবার বন্ধুদের পরিবেশে থেকে, আমি অন্য ধরনের কোনো টেস্টই খুঁজে পাইনি। আমি একমাত্রিক পড়াশোনা করে গেছি, একপাক্ষিক ভাবে পড়াশোনা করে একটাই সাইড শুধু জানতে পেরেছি, অন্য একটা যে সাইড হতে পারে সেটা তিনি জানতে পারেনি। এটা তিনি জানতে পেরেছেন। তিনি যাকে বিয়ে করেছিলেন পরবর্তীকালে, যাকে বিয়ে করেছিলেন, ওনার নামটা হচ্ছে হেনরি টেইলরকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, হ্যারিয়েট টেইলর না, হ্যারিয়েট টেইলরকে বিয়ে করেছিলেন। হ্যারিয়েট টেইলর কে ছিলেন বলতে পারবে? হ্যারিয়েট টেইলর ছিলেন একজন বড় অস্তিত্ববাদী তাত্ত্বিকের স্ত্রী ছিলেন। বলতে পারবে কে ছিল? জাঁ পল সার্ত্রের স্ত্রী ছিলেন। জাঁ পল সার্ত্রে দেখবে তোমরা পরবর্তীকালে এসে লিখছেন। ফ্রান্স ফ্যাননের দেখবে তোমাদের রেচ অফ দ্য আর্থ হচ্ছে প্রিফেস যিনি লিখেছেন, সেই ফ্রান্স ফ্যানন, সেই হচ্ছে অস্তিত্ববাদী এক্সিস্টেন্সিয়ালিস্ট থিওরিস্ট। ঠিক আছে, এক্সিস্টেন্সিয়ালিজমের থিওরিস্ট। যাই হোক, এগুলো আলোচনা আমরা করবো, অবকাশ আমাদের অবশ্যই আছে। 16 নম্বর প্রশ্ন চলে আসো, কি বলছে? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইউটিলিটারিয়ানিজম? বেনথাম হতে পারে, আর কে হবে?
আর ডেফিনেশনের প্রয়োজন নেই নিশ্চয়ই। দ্য পাবলিক গুড অট টু বি দ্য অবজেক্ট অফ দ্য লেজিসলেটর, যে লেজিসলেটরের কাজ কি হবে, যে পাবলিক গুড, এই যে এক্ষুনি তোমাদের বলছিলাম স্টেটের কাজ কি হবে, লেজিসলেটরের কাজ, সরি, লেজিসলেটরের কাজ কি হবে, স্টেটের কাজ কি হবে, এগুলো নিয়ে তিনি কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে জনগণের ভালো নিশ্চিত করাই, জনগণের জন্য মঙ্গল সুনিশ্চিত করাটাই তাদের প্রধান প্রাথমিক দায়িত্ব। এবং যতটা বেশি সর্বাধিক সংখ্যক জনগণকে বলতে পারে, সর্বাধিক সংখ্যক জনগণকে যত বেশি এখানে এর আন্ডারে নিয়ে আসা যেতে পারে, সেটাই কিন্তু স্টেটকে করতে হবে, এই কথাটি বলেছিলেন তিনি। তো এটা বেনথাম ছাড়া কে বা হবে উত্তর। 18 নম্বরে চলে আসো। 18 নম্বর বলছে জেরেমি বেনথাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা 2018 সালে এসেছে। দেখো জেরেমি বেনথাম থেকে কোয়েশ্চেন্স করেছে, নতুন সিলেবাসে এই প্রশ্নটি হয়েছে, দেখতেই পাচ্ছ যে নতুন সিলেবাস আসার পরে এই পরীক্ষাটি হয়েছিল, মাথায় রাখবে। তো 2018 সালের সিলেবাস এসে গেছিল, তো তখন এই প্রশ্নটি এসেছে জেরেমি বেনথাম থেকে। কি বলেছে, জেরেমি বেনথাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্যানঅপটিকন, প্যানঅপটিকনের সঙ্গে জড়িত। কেন প্যানঅপটিকনের সঙ্গে জড়িত আমরা দেখতে পাবো। কি প্যানঅপটিকনের সঙ্গে জড়িত, তার কারণটা হচ্ছে যে তিনি নিজে একটা প্যানঅপটিকন নামে একটা বই লিখেছিলেন। প্যানঅপটিকন নামে একটা বই লিখেছিলেন, যে বইটা আমরা দেখতে পাবো তিনি সম্ভবত 1871-এর দিকে লিখেছিলেন। আমি বইয়ের একটা লিস্ট দিয়েছি তার নিচের দিকে, দেখবে সেখানে দেখবে 1871-এর দিকে এই বইটা বোধহয় তিনি লিখেছিলেন। এবং আমরা দেখতে পাবো এই বইয়ে তিনি কি বলেছিলেন, গতকালে তোমাদের এই থিওরিটা নিয়ে কথা বলছিলাম। এই থিওরিটা কি না, সার্ভিলেন্স রাখার থিওরি, জনগণকে এখানে কন্ট্রোলে রাখার থিওরি, ঠিক আছে। এই থিওরিতে তিনি বলেছিলেন যে একটা কি থাকবে, সেন্ট্রাল একটা, এখানে একটা কি থাকবে না, একটা মানে একটা প্রিজনের মধ্যে সেন্ট্রাল একটা টাওয়ার থাকবে, সার্ভিলেন্সের একটা সেন্ট্রাল টাওয়ার থাকবে, যে টাওয়ার থেকে কি করা হবে, একটা সবাইকে কন্ট্রোল করা হবে। তাহলে এক প্রকার আমি দেখতে পাচ্ছি যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতেও এটাই হয়, যে ক্ষমতা একটা জায়গায় গিয়ে সেন্টার হয়ে পড়ে আর সেখান থেকে জনগণকে কন্ট্রোল করা হয়। তো এই কারণে দেখবে লাস্ট কোয়েশ্চেন্সে দেখবে তোমরা ফুকোর নাম পাবে, তিনি নিন্দাও করেছিলেন এক প্রকার, যে তিনি আসলে যে এই কথাগুলো বলে যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা আলটিমেটলি হচ্ছে যে পুঁজিবাদীদের পক্ষে তিনি সেই সময় দাঁড়িয়েছিলেন। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এগুলো খুব জরুরি ছিল, যে মানুষকে এইরকম ভাবে সেন্ট্রালি অবজার্ভ করা, সেন্ট্রালি এইভাবে তার মধ্যে সার্ভিলেন্স রাখা, এগুলোর প্রয়োজনটা তখনই পড়ে যখন দেখা যায় যে কি অত্যধিক বেশি পাওয়ার হয়তো সেন্টার হয়ে পড়েছে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে এই আইডিয়াগুলোর কিন্তু উঠে আসে। এবং তিনি সরাসরি ভাবে এই ধরনের জেল জেল ব্যবস্থাগুলোকে উন্নতি করার জন্য যে আইডিয়াগুলো দিয়েছিলেন, সেগুলোর সঙ্গে যেহেতু এই ধরনের আইডিয়া জড়িত, স্বাভাবিকভাবে তিনি একজন পুঁজিবাদী থিঙ্কার্স, ওই ভাবনা থেকেই, ওই পুঁজিবাদী ফিলোসফি থেকেই তিনি বিষয়গুলিকে দেখার চেষ্টা করেছেন। এগুলো আমরা দেখতে পাবো। তো এই 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 প্যানঅপটিকানে আমরা কি দেখতে পেয়েছি, গতকাল ছবি তোমাদের দেখাচ্ছিলাম একটা সুন্দর, আমি ছবিটা আবার আজকে পোস্ট গ্রুপে দিয়ে দেবো। সেই ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের, ছবিটা দেখো। আচ্ছা তোমরা দেখতে পাবে না, এখন দেখতে পাবে না, আমাকে একটু চেঞ্জ করতে হবে। দেখিয়েছিলাম তোমাদের, দু একজন বোধহয় তোমরা দেখোনি, দেখে নিও, গ্রুপে দিয়ে দেবো। যাই হোক, একটা ছবি ছিল সেখানে, সেই ছবিটাতে কি ছিল না, চারিদিকে জেল, জেলটা একটা গোলাকার জেল বলতে পারো, গোলাকার, চারিদিকে তার সেল রয়েছে, সেলগুলোর ভেতরে আমরা তার ইনমেট রয়েছে, ইনমেট মানে হচ্ছে যারা হচ্ছে বন্দী, ইনমেটরা সেখানে সেলের ভেতরে রয়েছে। তারা তারা দেখতে পাচ্ছে যে আমাকে কেউ একজন কিন্তু ওই সেল থেকে, মানে ওই সেন্ট্রাল টাওয়ার থেকে কি করছে, মাঝখানে যে টাওয়ারটা আছে সেই টাওয়ার থেকে একজন গার্ড আমাকে আমাকে কিন্তু সার্ভিলেন্সে রেখেছে, আমাকে কিন্তু ওয়াচ করছে। তো এখান থেকে দেখতে পাচ্ছে আবার তো উনি ওখান থেকে ওটা ফিল করছে যে আমাকে ওয়াচ করছেন গার্ড, প্রত্যেকে নিজেরা ওটাই ফিল করছে যে আমাকে ওয়াচ করছে, আমাকে ওয়াচ করছে, কিন্তু কাকে ওয়াচ করছে উনি কিন্তু কাকে জানেন না। ইভেন সবসময় ওয়াচ করছে কি করছেন না সেটাও উনি কিন্তু জানেন না, অর্থাৎ ওই আসামিরা কয়েদিরা কিন্তু জানেন না। কিন্তু এক প্রকার একটা 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 এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, ওই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে যে তুমি অলওয়েজ তুমি কিন্তু এখানে একটা সার্ভিলেন্সের মধ্যে আছো। তো এটা করার মধ্য দিয়ে মানুষকে কন্ট্রোলে রাখতে চেয়েছে, মানুষের বিহেভিয়ার গুলোকে কন্ট্রোলে রাখতে চেয়েছিলেন তিনি, এবং মানুষকে ডিসিপ্লিন এখানে কিন্তু করতে চেয়েছিলেন। ডিসিপ্লিন করতে চেয়েছিলেন, ডিসিপ্লিন করতে চেয়েছিলেন এবং বলতে চেয়েছিলেন। এবং এক প্রকার উদাহরণ দিয়েও এটা বলা যেতে পারে যে রেড লাইট যখন আমাদের রাস্তায় চলে তখন আমরা কি হয়, যখনই রাস্তায় রেড লাইট দেখি তখনই আমরা দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, আমরা জানি না আমাদের কেউ ওয়াচ করছে কি করছে না, কিন্তু আমরা রেড লাইট দেখলে দাঁড়িয়ে পড়ি। তো এটা অনেক সময় আমাদের ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে যায় বলে আমরা এটা করি। বা রাস্তাও যদি অন্য কোনো গাড়ি না থাকে আমরা তারপরও রেড লাইটকে ক্রস করি না, আমরা কিন্তু দাঁড়িয়ে পড়ি। তো এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা তিনি সকলের মধ্যে কিন্তু শেখাতে চেয়েছিলেন। এবং আনুগত্য প্রদান করা, স্টেটের প্রতি আনুগত্য প্রদান করাটা এক প্রকার তিনি অভ্যাসে পরিণত করতে চেয়েছিলেন। তো অভ্যাসে পরিণত যদি হয়ে যায় তাহলে কিন্তু কি হতে পারে না, ভালো একটা সিস্টেম এস্টাবলিশ হতে পারে এবং মানুষ কন্ট্রোলে থাকতে পারে। তো এই কথাগুলো তিনি এটার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন, যেটা পরবর্তীকালে ফুকো আমরা দেখতে পেলাম নিন্দা করেছেন এইরকম ভাবে, যে পুঁজিবাদী ব্যবস্থার জন্য এটা কিন্তু অপরিহার্য ছিল এবং কাজেই তিনি পুঁজিবাদী ব্যবস্থাকেই সমর্থন করেছিলেন বলে তিনি এখানে বেনথামকে নিন্দা করেছেন বলতে পারো।
19 নম্বর প্রশ্ন চলে আসে। 19 নম্বর প্রশ্ন কি বলেছে? ইন হুইচ বুক ডিড বেনথাম ডেভেলপ হিজ আইডিয়া অফ ইউটিলিটারিয়ানিজম। তো এখানে আমরা দেখতে পাবো তার বইগুলো হচ্ছে কি, তার বইগুলো আসেনি এখানে, ডিটেলসে দিয়েছিলাম তো, বইগুলো ডিটেলসে দিয়েছিলাম। তার বইগুলোর এখানে নাম কি কি? দ্য ফ্রেগমেন্ট অন গভর্নমেন্ট, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপলস অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন। তারপরে আমরা দেখতে পাবো কি, তারপরে আমরা দেখতে পাবো দ্য প্যানঅপটিকান রাইটিংস, এগুলো তার ছিল। যেটা ছিল না সেটা হচ্ছে থিওরি অফ লেজিসলেশনটা তার শুধু ছিল না, বাকি তিনটেই তার কিন্তু রাইটিংস ছিল। আরো অনেকগুলো বই এখানে আছে, তবে এখানে গুরুত্বপূর্ণ বই কিন্তু এটাই, থিওরি অফ, এখানে এই যে এটা অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপলস অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন। 1980 সালে 1780 সালে এই বইটা প্রকাশিত হয়েছিল, ঠিক আছে, সরি 1780 সালে বইটা লেখা হয়েছিল, প্রিন্টেড হয়েছিল, পাবলিশ হয়েছিল 1789 সালে। ভালো করে দেখে নিও, এই ডেটটা কিন্তু পরীক্ষায় জানতে চাই, ঠিক আছে, এই ডেটগুলো জানতে চাই পরীক্ষায়, ভালো করে ধ্যান রাখবে। 20 নম্বর প্রশ্ন চলে আসে। 20 নম্বর প্রশ্ন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচ, কোনটা ম্যাচ করছে না। ক্লাসিক্যাল লিবারালিজমদের মধ্যে অবশ্যই জেরেমি বেনথাম চলে আসেন, অ্যাডাম স্মিথও চলে আসেন। গতকালই তোমাদের বলছিলাম যে ক্লাসিক্যাল লিবারালিস্ট এরা, তার কারণ অত্যধিক বেশি এরা ব্যক্তির উপর জোর দিয়েছিলেন, স্টেটের রোলটাকে মানতেই চাননি। স্টেটকে তারা নেসেসারি এভিল হিসেবে দেখেছিলেন, বা অশুভ অশুভ শক্তি হিসেবে দেখেছিলেন। স্টেটের যে রোলটা যে এখানে গুরুত্বপূর্ণ সমাজে একটা স্টেবিলিটি বজায় রাখার জন্য, সেটা কিন্তু তারা স্বীকারই করেননি। তো সেই কারণে এনাকে বলা হয় কি, ক্লাসিক্যাল লিবারালিস্ট বলা হয় এনাদেরকে, ঠিক আছে। তো নট কারেক্টলি বলেছে, তো এটা তো আমরা দেখতে পাবো যে এটা তো হবেই। মডার্ন লিবারালিজমদের মধ্যে আমরা কাকে দেখতে পাচ্ছি না, জন স্টুয়ার্ট মিল এবং টি.এইচ. গ্রিন। জন স্টুয়ার্ট মিলও আমরা দেখতে পাবো যে তিনি অত্যধিক বেশি, তিনি অনেক সময় ক্লাসিক্যালদের মধ্যেও তাকে ফেলে দেওয়া হয়, তার কারণ হচ্ছে তিনি অত্যধিক বেশি কি করেছিলেন না, অত্যধিক বেশি ইন্ডিভিজুয়ালকে সমর্থন করেছিলেন। তবে একেবারে যে তিনি ভুলে গেছিলেন কোয়ালিটির কথা, তিনি যে একেবারে ভুলে গেছিলেন রাষ্ট্রের কথা, সেটা নয়। তিনি রাষ্ট্রকে নেসেসারিও বলেছিলেন, নেসেসারি এভিলও বলেছিলেন, এবং রাষ্ট্রের গুরুত্বটাকে স্বীকারও করেছিলেন কিছুটা অংশে, এবং অত্যধিক পরিমাণে বলতে পারো যে মানুষের স্বাধীনতাকে ইনশিওর করেছিলেন। যেমন অন লিবার্টি বলে বই লিখেছেন, সাবজুগেশনস অফ উইমেন বলে বই লিখেছেন। এই সমস্ত বইগুলোতে তিনি আইডিয়াগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এবং কোয়ালিটির উপরেও কিন্তু ফোকাস করেছেন, শুধু কোয়ান্টিটির মধ্যে নয়। এবং ইকোনমির ক্ষেত্রেও তিনি একটা, হয়তো সেখানে লিবারেল ইকোনমির পক্ষে দাঁড়িয়েছেন, বাট অনেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো তারপরেও স্টেটের রোলটাকে তিনি মেনে নিয়েছেন। তো টি.এইচ. গ্রিনও এটাই করেছেন, সমাজের পক্ষেও দাঁড়িয়েছিলেন। জন স্টুয়ার্ট মিলও কিছুটা সমাজের পক্ষে এসে দাঁড়িয়েছিলেন। তো এই কারণে এরা মডার্ন লিবারালস, ঠিক আছে। নিও ক্লাসিক্যাল লিবারালস কারা? নিও ক্লাসিক্যাল লিবারালস নামগুলো ভালো করে মুখস্থ করে নাও, এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে, পলিটিক্যাল থিওরিতে পাবে এগুলো। নিও ক্লাসিক্যাল লিবারালস কারা? নিও ক্লাসিক্যাল লিবারালস ওই ক্লাসিক্যালদের বক্তব্যটাকেই যারা নতুন ভাবে উপস্থাপন করেছে। তো তারা কারা? রবার্ট নোজিকের নাম পাবে, ফ্রেডরিক হাইগের নাম পাবে, হ্যাঁ, এই সমস্ত নামগুলো পাবে, ঠিক আছে। আরো অনেকে আছে, আমি বলবো তোমাদের এগুলো পড়াতে গিয়ে, লিবারালিজম পড়াতে গিয়ে। তো রবার্ট নোজিক আর ফ্রেডরিক হাইগ কিন্তু নিও লিবারালস। ওয়েলফেয়ারিজমের মধ্যে তাহলে যেটা আছে, তারা কি তাহলে ভুল দেখেনি কারা আছে ওয়েলফেয়ারিজমের মধ্যে? বেনথাম তো হবেই না ওয়েলফেয়ারিজমের মধ্যে। টি.এইচ. গ্রিন তো ওয়েলফেয়ারিজমের মধ্যে আসবে, টি.এইচ. গ্রিন ওয়েলফেয়ারিজমের মধ্যে আসবে, কিন্তু বেনথাম আসবে না। রবার্ট নোজিক তো কোনো রকম ভাবে ওয়েলফেয়ারিজমের মধ্যে আসবে না, রবার্ট নোজিক নিও লিবারালসদের মধ্যে আসবে। তিনি এখানে ওয়েলফেয়ারিজমকে বন্ধ করার কথা বলেছিলেন, অর্থাৎ স্টেট দায়িত্ব নিয়ে যে সে সমস্ত সাবসিডিজ গুলো দেয় জনগণের জন্য, যে সে সমস্ত কল্যাণমূলক কাজ করে থাকে, এই সমস্ত, অর্থাৎ স্টেটকে গুটিয়ে আসতে বলেছিলেন, রোল ব্যাকের কথা বলেছিলেন, বলতে পারে এক প্রকার রোল ব্যাক অফ দ্য স্টেটের কনসেপ্ট দিয়েছিলেন। স্টেটকে পিছিয়ে আসতে হবে, আর জনগণের জন্য কাজ করার দরকার নেই, জনগণ নিজেদের উন্নতি নিজেরা নিজেদের মতো করে করতে পারবে। তো কাজে ইনি এখানে ওয়েলফেয়ারিস্টের পক্ষে নন, ওয়েলফেয়ারিস্ট এখানে একজনই আছেন, তিনি হচ্ছেন টি.এইচ. গ্রিন। দেখবে 1960s এর পর যে সমস্ত ইকোনমিক ক্রাইসিস গুলো এসেছিল, সেই ক্রাইসিসে দেখবে এনার যে থিওরিজ গুলো, সেই থিওরিজ গুলো খুব কাজে লেগেছিল। এবং এনার সাথে সাথে আরো একজন ইকোনমিস্টও ছিলেন। ইকোনমিস্ট হচ্ছে কে না, হচ্ছে জন মাইনার্ড কেইনস। তো জন মাইনার্ড কেইনসও কিন্তু এনার সাথে ওয়েলফেয়ারিস্ট হিসেবে বিবেচিত হন, ঠিক আছে। তো ইনি বাদে বাকি দুজন যেহেতু এখানে একজন ক্লাসিক্যাল আর একজন যেহেতু নিও ক্লাসিক্যাল, কাজেই এখানে কিন্তু এটাই ভুল হবে, ওয়েলফেয়ারিজমটাই ভুল হবে। ডিটেলসে বলবো তোমাদের এখানে, তোমরা এখানে দেখে নিও এক প্রকার, আমি এটা ডিটেলসে বলে দিয়েছি যে জেরেমি বেনথামের সাথে অ্যাডাম স্মিথের কোথায় কোথায় মিল আছে, এবং কোথায় কোথায় তিনি অ্যাডাম স্মিথের আইডিয়াগুলোকে জেরেমি বেনথাম কি করেছিলেন, আরো এক্সটেন্ড করেছিলেন। তো জেরেমি বেনথাম যেমন হচ্ছে ইউটিলিটারিয়ানিজমের আইডিয়া নিয়েছিলেন এক প্রকার, সরাসরি নয়, ইনডিরেক্টলি কতগুলো সিমিলারিটিস ছিল, ইকোনমিক আইডিয়াস গুলোর মধ্যেও সিমিলারিটিস ছিল। বেনথামও চেয়েছিলেন হচ্ছে উদার নীতিবাদ চেয়েছিলেন, অর্থনীতির উদারীকরণ চেয়েছিলেন বলতে পারো, অর্থাৎ একেবারে কোনো রকম স্টেটের কন্ট্রোল থাকবে না, একটা লাইজেস ফেয়ার ইকোনমি, যে লাইজেস ফেয়ার মানে হচ্ছে এক প্রকার স্বাধীন একটা অর্থ ব্যবস্থা, স্বাধীন অর্থ ব্যবস্থা নিজের মতো করে ফাংশনস করবে, কোনো রকমের স্টেটের কন্ট্রোল থাকবে না।
মার্কেট নিজেই নিজের মতো করে কন্ট্রোল করবে। তো এটাও এটার পক্ষে তিনিও দাঁড়িয়েছিলেন, বেনথামও দাঁড়িয়েছিলেন এটার পক্ষে। ইনভিজিবল হ্যান্ডের কনসেপ্ট যখন তিনি দিয়েছিলেন তখন ওই স্টেটের কনসেপ্টটা তার মানে এক প্রকার তিনি চাননি। মার্কেটের একটা নাকি অদৃশ্যমান হাত আছে, সেই হাত দিয়েই মার্কেট নিজেকে নিজেকে ম্যানেজ করতে পারে, কাজে স্টেটের কোনো রকম ইন্টারফারেন্সের দরকার নেই। তো মোটামুটি ভাবে এই আইডিয়াগুলোর পক্ষে দাঁড়িয়েছিলেন বেনথামও আমরা দেখতে পাবো। ল অ্যান্ড পানিশমেন্ট নিয়েও একটা যে আইডিয়াগুলো ছিল বেনথাম, জন স্টুয়ার্ট অ্যাডাম স্মিথের, এখানেও কিন্তু একই আইডিয়া ছিল। মনে করে দেখো, এক্ষুনি তোমাদের বললাম প্যানঅপটিকানিজমের কথা, প্যানঅপটিকন থিওরির কথা বললাম। তো সেটা কি, সেটা এক প্রকার কিন্তু আইন এবং সেখানে এক প্রকার কিন্তু নিয়ম, সেটা এক প্রকার কিন্তু সার্ভিলেন্সের এই কথা বলছে। এগুলোর মধ্যেও দেখবে সিমিলারিটিস ডিসিমিলারিটিস আছে এবং কিছুটা পরিমাণে তিনি এনার আইডিয়াটাকে এক্সটেন্ডও করেছিলেন। কোথায় কোথায় করেছিলেন ডিটেলসে ইংলিশ এবং বাংলাতে দুটোতেই দিয়ে দিয়েছি, নোটেও আছে, এখানেও আছে, দেখে নিও। এখানে ইংরেজিতে আছে কিন্তু নোটেই ইংরেজি বাংলা দুটোতেই আছে, দেখে নিও। 21 নম্বর প্রশ্ন কি বলেছে? 21 নম্বর প্রশ্ন বলেছে দ্য ইকোনমিক থিওরি অফ দ্য ফিলোসফিক্যাল র্যাডিক্যালস ওয়াজ ডিরেক্টেড ফ্রম দ্য স্টার্ট টুয়ার্ডস দ্য প্র্যাকটিক্যাল পারপাস অফ ফ্রিং কমার্স ফ্রম দ্য রিস্ট্রেন্টস। তো এটা তো আমরা দেখতেই পাবো যে ফিলোসফিক্যাল র্যাডিক্যালস যারা, যেমন দেখলে বেনথাম তো ফ্রি মার্কেটের পক্ষে কথা বলেছে। তার মানে কি? তার মানে স্টেটের কোনো রকমের কন্ট্রোল থাকবে না, এখানে কমার্স বা ইন্ডাস্ট্রি বা মার্কেট নিজের নিজের মতো করে কাজ করবে, কোনো রকমের বাধা স্টেটের তরফ থেকে হোক বা অন্য কোনো বডির তরফ থেকে হোক এখানে আসবে না। স্টেট বা সোসাইটি বলতে পারো, দুটো তরফ থেকে আসে মেইনলি। স্টেট আর সোসাইটির কাছ থেকে কোনো রকমের বাধা আসবে না, মার্কেট নিজের মতো করে রান করবে, কমার্স ইন্ডাস্ট্রি নিজের মতো করে রান করবে। তো এই ইকোনমিক ফিলোসফিক্যাল র্যাডিক্যালস যারা, তারা এটার পক্ষেই দাঁড়ায়, এটাই স্বাভাবিক কথা। রিজনে কি বলেছে? রিজনে বলেছে দ্য জেনারেল আউটলাইন অফ ইউটিলিটারিয়ান থিঙ্কিং ওয়াজ announced in Bentham's earliest work, The Fragmented Government। হ্যাঁ, এই বইটিতে তিনি এই কথাগুলো বলেছিলেন, এটাও আমরা কিন্তু দেখতে পাই এবং এটাই কিন্তু সঠিক আর্গুমেন্টও বটে। তো এই কারণে সরি, আর্গুমেন্ট সঠিক এটা নয়, তো এই কারণে এটা বিটা এখানে কিন্তু সঠিক উত্তর। দুটো আলাদা বক্তব্য, দেখে নিও। 22 নম্বর কি বলেছে? 22 নম্বর বলেছে কতজন টিকলে? চলো 9 জন, দেখি 22 নম্বর কি বলেছে? 22 নম্বর বলছে বেনথাম রিজেক্টেড দ্য আইডিয়া অফ ন্যাচারাল রাইটস ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ, বেনথাম রিজেক্টেড দ্য আইডিয়া অফ ন্যাচারাল রাইটস ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ ন্যাচারাল রাইটস এর। এখানে তিনি আইডিয়াটিকে এখানে কি করেছিলেন না, এখানে বাতিল করেছিলেন। কেন বাতিল করেছিলেন এক্ষুনি তোমাদেরকে বললাম, যে ন্যাচারাল রাইটস হলে আলটিমেটলি কি হবে না, ন্যাচারাল রাইটস থাকলে আলটিমেটলি রাষ্ট্রকে মান্যতা দিতে হয়, তুমি অস্বীকার করতে পারো, এবং চিরাচরিত এক প্রকার নিয়ম নীতিগুলোকে মান্যতা দিতে হবে। তো সেই চিরাচরিত নিয়মগুলোকে মানার অর্থই হচ্ছে যে সেগুলো সমাজ যে প্রতিদিন সমাজের মধ্যে যে বদল আসছে এবং তার ভিত্তিতে যে মানুষের অধিকারের মাপকাঠি তৈরি হচ্ছে, স্বাধীনতার মাপকাঠি তৈরি হচ্ছে, সেগুলো জায়গা পাবে না, সেগুলো কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হবে। তো সেই কারণে তিনি বলেছিলেন যে একেবারে সমসাময়িক করা, বাস্তবিক কিছু কথা বলেছিলেন এবং অধিকারের ন্যাচারাল রাইটস গুলোকে এখানে নস্যাৎ করে লিগাল পজিটিভিজমের আইডিয়াগুলোকে তিনি বা লিগাল রাইটস এর প্রসঙ্গগুলোকে তিনি এখানে তুলে নিয়ে এসেছিলেন। এগুলো আমরা জানি। 23 নম্বর প্রশ্ন কি বলেছে? 23 নম্বর প্রশ্ন বলেছে হু সাইড আ নাম্বার অফ পারসন in the habit of paying obedience to a person or an assemblance of person of a known and certain description are said to be in a state of political society। জেরেমি বেনথাম বলেছেন। এটা কি বলেছে ভালো করে বোঝে? নাম্বার অফ পারসন ইন দ্য হ্যাবিট অফ পেইং অবিডেন্স, যে কিছু মানুষের প্রতি কি হবে না, একটা তুমি আনুগত্য প্রদান করবে, একজন মানুষ হোক বা কিছুজন মানুষ হোক, তুমি তার প্রতি আনুগত্য প্রদান করবে। অর অ্যান অ্যাসেম্বলেন্স অফ পারসন, ওই একজন বা অ্যাসেম্বলেন্স মানে বলে একটা অ্যাসেম্বলির কথা বলতে পারো, কয়েকজন বলতে পারো বা কিছুজন মানুষের বা গোষ্ঠীর বলতে পারো, তার কথা বলেছে। of a known and certain description are said to be in state of political society। এগুলো এখানে বোঝানোর চেষ্টা করে যে তোমাকে আনুগত্য প্রদান করতে হবে এবং এটা সমাজের ভালোর জন্যই করতে হবে, এই সমস্ত কথাগুলোই তিনি বলেছেন। যে এটা ব্যক্তিকে সবার সামনে রেখে তিনি এই কথাগুলো বলেছেন। তো এটা আমরা দেখতে পাবো জেরেমি বেনথাম ভাবে। আনুগত্য প্রদান করতে হবে কেন? কারণ সেটার মধ্যে দিয়ে স্টেটের দায়িত্ব যেহেতু সকলের জন্য মঙ্গল করবে, তো সর্বাধিক সংখ্যক জনগণের মঙ্গল যেহেতু স্টেটের মধ্যে দিয়ে হবে, তো কাজেই তোমাকে আনুগত্য প্রদান করতে হবে। এই প্রসঙ্গে তিনি এই কথাগুলো বলেছিলেন। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ম্যাচেস বিটুইন পলিটিক্যাল থিওরিস্ট এন্ড হিজ কি বলেছে? কনসেপশন অফ জাস্টিস ইজ ইনকারেক্ট। ইনকারেক্ট কোনটা বলেছে? গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য লিস্ট নাম্বার, ওটাতেই ভুল রয়েছে, লিস্ট নয়। এখানে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার হবে, গ্রেটেস্ট নাম্বার হবে, লিস্ট নয়। এটা বিপরীত শব্দ বলেছে একটা, এটা কমের কথা বলেছে, কম তো হবে না, এটা বেশি করার কথা বলেছেন তিনি, তো বেশি হবে। তো এই কারণে এটাই ভুল উত্তর। বাকিগুলো কি, মানে এটাই সঠিক উত্তর, এটাই যেহেতু ভুল, সঠিক উত্তর এটাই। বি নাম্বার কি বলেছে? ইকুয়ালিটি অফ রিসোর্স এন্ড ইকুয়াল কনসার্ন। এটা রোনাল্ড রকিন এর কথা, অনেকবার প্রশ্নটি জানতে চেয়েছে পরীক্ষায়, দেখে নিও। ইকুয়ালিটি অফ রিসোর্স এর কথা বলেছেন, আমি পড়াবো তোমাদের রিসোর্সের পার্টগুলো পড়াতে গিয়ে, ইকুয়ালিটি পড়াতে গিয়ে এগুলো আসবে তোমাদের। তো ইকুয়ালিটি অফ রিসোর্স এর কথা বলেছেন রোনাল্ড রকিন।
গ্রেটেস্ট বেনিফিট অফ দ্য গ্রেটেস্ট লিস্ট অ্যাডভান্টেজ, এটা জন রলসের বক্তব্য। আমি যখন অ্যারিস্টটল পড়াচ্ছিলাম তখনও তোমাদের এই কথাটি বলেছিলাম যে সেখানে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের যে কনসেপ্ট ছিল অ্যারিস্টটলের, সেই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের সঙ্গে আমি তোমাদের বলেছিলাম যে পরবর্তীকালে আমরা যখন জন রলস পড়বো তখন দেখবে সেখানেও ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের প্রসঙ্গ আসবে, কিন্তু দুজনের ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের কনসেপ্ট কিন্তু আলাদা, ভিন্ন। তো এই কথাটা আমরা কিন্তু অলরেডি চর্চা করে নিয়েছি। যাই হোক, জন রলস আবার আসবে, তখন চর্চা করব। বেনিভোলের কালেক্টিভিটিস অ্যান্ড ফ্র্যাকচার জাস্টিস, এটা ন্যান্সি ফাস্টার বলেছেন। এতটা গুরুত্বপূর্ণ নেই, ছেড়ে দাও, আমি আর আলোচনা করছি না ওটাকে। 25 নম্বরে চলে আসো। 25 নম্বর কি বলেছে? দ্য স্টেটমেন্ট দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস, এটা আর কি বলবো যে গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। অলরেডি এই প্রশ্নটি রিপিট আবার দেখো 2017 সালে কর্ণাটকে এসে গেছে, জেরেমি বেনথাম। তারপরে বলেছে দ্য প্রিন্সিপলস অফ মোরাল অ্যান্ড লেজিসলেশন ইজ রিটেন বাই, তো মোরাল অ্যান্ড লেজিসলেশন এটা লিখেছেন জেরেমি বেনথাম 1791 সালে। তারপরে দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে? 27 নম্বর প্রশ্ন বলেছে দ্য লিগাল নোশনস অফ স্টেট হ্যাজ ফাউন্ড এক্সপ্রেশন ইন দ্য রাইটিং অফ, তো এখানে রাষ্ট্রের যে আইনি প্রক্রিয়া, আইনি ব্যাপার স্যাপার যেগুলো আর কি, আইনের মধ্যে দিয়ে রাষ্ট্রের জন্ম হয়েছে, হেন তেন আইনি হচ্ছে আইনের উপর ভিত্তি করে রাষ্ট্র কাজ করবে, সমস্ত কিছু মানুষ অধিকার আইনের উপর নির্ভর করে কাজ উপভোগ করবে, আইনি একটা বৈধতা থাকবে, এই আইন জড়িত যে সমস্ত বিষয়গুলো, এগুলো তো আমরা দেখতে পাবো যে হয় বেনথাম তো বলেছেন। এবং হবসকেও আমরা এটাই বলতে শুনলাম, হবসকেও আমরা দেখলাম সেখানে চুক্তির মধ্যে দিয়ে হয়েছে, হেন তেন এই কথাগুলো তিনি বললেন যে আইনের মধ্যে দিয়ে হবে। তো আইনের কথাটা বলেছে, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তির কথা প্রসঙ্গে তিনি এই কথাটি বলেছিলেন। আর অস্ট্রিনের কথা পড়তে গিয়েও আমরা পাবো, হ্যাঁ, জন অস্ট্রিন যখন আমরা সার্বভৌমিকতা পড়বো, স্টেটের মনিজমের থিওরি পড়বো, ল যখন পড়বো তখন এগুলো আসবে এবং বোধাও আমরা পাবো। ঠিক আছে, এই যে এগুলো হবে, বাকিরা কিন্তু এখানে হবে না, দেখে নিও। 28 নম্বর কি বলেছে? বেনথাম ওয়াজ দ্য সাপোর্টার অফ দ্য থিওরি অফ, বেনথাম কোন থিওরি সাপোর্টার ছিল? ওই যে বললাম লিগ্যাল সাপোর্ট, লিগ্যাল থিওরি এক্ষুনি বললাম, বা এর আগেও চর্চা হলো ন্যাচারাল রাইটস এর প্রসঙ্গে। দ্য টার্ম ফিলোসফিক্যাল র্যাডিক্যালিজম আর বলার দরকার নেই, রিপিট কোয়েশ্চেন্স। 30 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে? হু অ্যামং দ্য ফলোইং রিগার্ডেড সেকেন্ড চেম্বার অ্যাজ নিডলেস, ইউজলেস অ্যান্ড ওটস। গতকালই তোমাদের বলেছিলাম যে তিনি দ্বিতীয় পক্ষকে এখানে কিন্তু নিডলেস, ইউজলেস, ওটস বলেছেন। কে বলেছেন? বেনথাম বলেছেন। কেন বলেছেন? তার অন্যতম কারণ হচ্ছে এই যে এখানে দেখো পয়েন্টস গুলো বলে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, সেগুলো হচ্ছে শর্টে তোমরা দেখতে পারো হেডলাইন গুলো। এখানে কি বলেছে? এখানে ইনএফিসিয়েন্সি এন্ড ডিলে, যে ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে যে কর্মক্ষমতা যাদের নেই তাদের ইনএফিসিয়েন্সি বলা হয়, এবং ডিলে কি মানে মানে একটা হাউস থেকে আরেকটা হাউসে পাঠাবো, তারপর ওই হাউসে গিয়ে সেখানে বিতর্ক হবে, অনেকটা সময় গড়িয়ে যাবে। তো এটা এইরকম ভাবে তিনি কি হয়, ডিলে হয়। তো এই কারণে তিনি বলেছিলেন যে সেকেন্ড চেম্বারের কোনো প্রয়োজনই নেই, একটা আর্গুমেন্ট। দ্বিতীয় আর্গুমেন্ট কি বলেছিলেন? অবস্ট্রাকশনস টু লেজিসলেশন, যে আইন প্রক্রিয়ার কাজ এক প্রকার বাধা হিসেবে উঠে আসে, যে লেজিসলেচার যেটা হয়তো যেটা লোয়ার হাউস, যেটা হয়তো জনগণের যেটা হাউস, সেটা যা ডিসিশন নিচ্ছে সেই ডিসিশন গুলোকে তারা মনে করছে না যে এটা সঠিক। তো আপার হাউসে যে যখনই চলে যাচ্ছে আপার হাউস, তখন সেটাকে কি করছে না, তখন সেটাকে বাধা প্রয়োগ করছে। এই কারণে বলেছিলেন যে এটা দরকার নেই সেকেন্ড চেম্বার। তারপরে কি বলেছিলেন? ল্যাক অফ ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন। সেকেন্ড চেম্বারতে যেহেতু আমরা ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন দেখি না, কারণ যেহেতু ইনি ব্রিটেনের পার্সপেক্টিভ থেকে জিনিসগুলো লিখছেন, এই বক্তব্যগুলো পেশ করছেন, ব্রিটেনের পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পাবো কি না, হাউস অফ লর্ডসে কারা বসে? যারা লর্ডস হয়, যারা জমিদার ছিল একটা সময়, তারাই বসে ওখানে। তো তাদের তো আর তারা তো বংশ পরম্পরায় হয়তো, তারা তো বংশ পরম্পরায় ওই পদে এসে বসছেন। তো স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি কি যে এদের কোনো দায়বদ্ধতা থাকে না, জনগণের উন্নতি কিসে হবে না হবে এদের কিছু যায় আসে না। এরা বরং যদি পারে নিজেদের পক্ষে আইন তৈরি করে নিয়ে নিজেদের লাভটাকে আদায় করে নেওয়ার চেষ্টা করে। তো সেই কারণে তিনি বলেছিলেন যে অবস্টাকেল তৈরি করার চেষ্টা হয়, এটা ডেমোক্রেটিক নয়, জনগণের মাধ্যমে সেখানে প্রতিনিধিরা গিয়ে উপস্থিত হয় না, তো ডেমোক্রেটিক নয় ব্যাপারটা, হ্যাঁ এটা। তারপরে কি বলেছিলেন? রিস্ক অফ অ্যারিস্টোক্রেটিক ইনফ্লুয়েন্স, যেহেতু অভিজাতরাই ওখানে বসে আছে, লর্ড যারা, তারাই যেহেতু ওই উপর মহলে বসে আছে, মানে সেকেন্ড চেম্বারে বসে আছে, তো তারা কি হবে না, তারা নিজেদের প্রভাবটাকে এখানে কিন্তু খাটানোর চেষ্টা করবে এবং নিজেদের মতো করে আইনটাকে তৈরি করার চেষ্টা করবে, এটাও হয়। কমপ্লেক্সিটি এন্ড কনফিউশনস হবে, যে ফার্স্ট চেম্বারে হয়তো সেটা পাস হলো আইনটা, সেকেন্ড চেম্বারে আবার গেল, তো এতে করে কি হবে, তারা নিজেদের মতো করে হয়তো সংশোধন দেবে, আরো কিছু রিফর্মস দেবে, ওরা নিজেদের মতো করে করতে বলবে। তো এতে করে কি হবে, জটিলতাটা বাড়বে আইনটার, হ্যাঁ, যত বেশি আলোচনা হবে, চর্চা হবে, যত বেশি যুক্তি বেরিয়ে আসবে, তত বেশি কি হবে, কমপ্লেক্সিটি বাড়বে, ওটা জটিলতায় পরিপূর্ণ হবে, এবং মানুষও কিন্তু, সাধারণ মানুষ কনফিউজড হয়ে যাবে, কোনটা শুনবো আর কোনটা শুনবো না। তো স্বাভাবিকভাবে তিনি বলেছিলেন যে সেকেন্ড চেম্বারের বিষয়টি আলটিমেটলি কি করে, এইরকম ভাবে কিন্তু মানুষের যে সুখ, সেই সুখটিকে কিন্তু বাধা দেয়, সুখ এনজয় করতে বাধা দেয়, একটা সিস্টেমকে ভালো সিস্টেমে পরিণত করতে বাধা দেয়। তো সেকেন্ড চেম্বারের প্রয়োজন নেই, চলো ওটাকে ডিলিট করো। তো এই ধরনের কথা তিনি কিন্তু বলেছিলেন, এটা আমরা দেখতে পাবো। রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট বইটা তোমরা পড়লে এই আইডিয়াগুলো সেখানে তোমরা পাবে।
ঠিক আছে, এখানে কি বলেছে না ফ্র্যাগমেন্ট অফ গভর্নমেন্টের বইটাতে তিনি আছে। ফ্র্যাগমেন্ট অফ গভর্নমেন্ট বইটা দেখো এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে, ফ্র্যাগমেন্ট অফ গভর্নমেন্ট। 31 নম্বর প্রশ্ন চলে আসে। 31 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে প্লেজার বিং ইকুয়াল পার্সুইং ইজ অ্যাজ গুড অ্যাজ পোয়েট্রি। আমি তখন কিছুক্ষণ আগেই বললাম যে যিনি কি বেনথামি বলেছিলেন যে প্লেজার ইজ বিং ইকুয়াল পুষ্পিন অ্যাজ ইজ অ্যাজ গুড অ্যাজ পোয়েট্রি, যে পুষ্পিন নিয়ে খেলা করে বাচ্চারা যদি আনন্দ পায় সেই আনন্দটা কিন্তু ওই পোয়েট্রি নিয়ে চর্চা করা, পোয়েম নিয়ে চর্চা করা বৌদ্ধিক ইন্টেলেকচুয়ালসদের সমতুল্য। বিশেষ কোনো পার্থক্য তিনি এর মধ্যে কিন্তু এখানে দেখতে রাজি নন। এই কথাটা বেনথাম ছাড়া আর কি বলবো। এবং কেন বলেছিলেন তিনি এটা? তিনি বলেছিলেন এই কারণেই যে যাতে সুখটাই যাতে আলটিমেটলি মাপকাঠি হয়। সুখের বাইরে অন্য কিছুকে মাপকাঠি করতে গেলে ওনার বক্তব্য হচ্ছে সেখানে আলটিমেটলি জনগণের উন্নতিই হবে না, জনগণের কিন্তু পেইনটা কমবে না, আলটিমেটলি পেইন বৃদ্ধি পাবে। তো এই জায়গা থেকে তিনি এই কথাগুলো বলেছিলেন, এগুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এই কথাগুলো এখানে তিনি কিন্তু বলেছিলেন, লেখা আছে। 32 নম্বরে কি বলেছেন? বেনথাম সাপোর্টেড দ্য থিওরি অফ, এটা লিগ্যাল থিওরিকে সমর্থন করেছিলেন, ন্যাচারালকে তো অবশ্যই নয়, হিস্টোরিক্যাল তো অবশ্যই নয়, এথিক্যালও নয়। এথিক্যাল উনি ঘুরিয়ে আসছেন, এথিক্যালের আইডিয়াতে বা মোরালিটির আইডিয়াতে উনি সেকেন্ডারিলি ইমফ্যাসিস দিয়েছেন, প্রাইমারিলি নয়, প্রাইমারি ইমফ্যাসিস দিয়েছেন তিনি কিন্তু লিগ্যাল রাইটস এর কনসেপ্টে। এটা এটা আমরা দেখতে পাবো। 33 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে ন্যাচারাল রাইটস আর সিম্পল ননসেন্স, রেটোরিক্যাল ননসেন্স আপন স্টিল। তো এটা আমরা দেখতেই পাচ্ছি বেনথামি হবে, ন্যাচারাল রাইটসকে তিনি ননসেন্স বলছেন, যে এটা অযৌক্তিক, এটা কোনো সেন্স তৈরি করে না, আলটিমেটলি এটা ক্ষতি করে মানুষের, এখানে প্লেজারকে বৃদ্ধি করে না। কারণ ওই সবকিছু প্রকৃতিগতভাবে যদি আমি মেনে নিই তাহলে মানুষ যেটা তৈরি করছে নিজেদের বুদ্ধিটাকে প্রয়োগ করে, নিজেদের যুক্তিকে প্রয়োগ করে, তো সেগুলোর কোনো মূল্যই থাকবে না। এই কারণে তিনি বলেছিলেন কি যে সেগুলোকে ন্যাচারাল রাইটসগুলোর ননসেন্স হিসেবে দেখার চেষ্টা করেছিলেন। এবং এগুলো এক প্রকার রাষ্ট্রের কাজে কিন্তু এই ন্যাচারাল রাইটসগুলো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়। তো সেই কারণে তিনি ন্যাচারাল রাইটসগুলোর পক্ষে কিন্তু দাঁড়াননি, তিনি লিগ্যাল রাইটসের পক্ষে দাঁড়িয়েছিলেন। 34 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য প্রিন্সিপাল অফ ফেলিসিফিক ক্যালকুলাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এক্ষুনি তোমাদের বললাম ফেলিসিফিক ক্যালকুলাস কনসেপ্টটা কি, তো এটা বেনথামি হবে তার মানে। 35 নম্বর প্রশ্ন কি বলেছে? ফেলিসিফিক ক্যালকুলাস ওয়াজ কন্ট্রিবিউশন অফ, এটা আবার একই কোয়েশ্চেন, দেখো 2022 সালে কেরালাতে এসেছে, আবার ওখানে দেখো 2022 সালের জুলাই, একই কোয়েশ্চেন নাকি? রিপিট কোয়েশ্চেন্স, ডিলিট করতে হবে একটা। 34 35 রিপিট আছে, তার মানে কয়েকটা রিপিট হলো কি করে? 35 দুটো রিপিট আছে এখানে। 36 নম্বরে দেখো কি বলেছে? 36 নম্বর বলেছে দ্য থিঙ্কার্স হু ডিড নট গিভ দ্য আইডিয়া অফ ন্যাচারাল রাইটস। তো যিনি ন্যাচারাল রাইটস এর আইডিয়া দেননি তিনি কে? জেরেমি বেনথাম দেননি, কিন্তু অন্য গিভ দ্য আইডিয়া অফ ন্যাচারাল রাইটস, ন্যাচারাল রাইটস এর অধিকারের কথা। যদিও এখানে তিনজন তো হবেই না, ন্যাচারাল রাইটস এর বড় জোর এখানে কিন্তু কে হবে? বড় জোর এখানে লক হবে, আর হচ্ছে এখানে হবস হবে, রুশো তো হবেই না ন্যাচারাল রাইটস এর পক্ষে। ঠিক আছে, বড় জোর এখানে দুজন। কেন? কারণ ইনি হবস, আমরা বলেছিলাম যে তিনি সেলফ সেলফ প্রিজার্ভেশনের কথা বলেছিলেন, তিনি রাইট টু লাইফের কথা বলেছিলেন। সেখানে তিনি বললেন যে চুক্তি হয়ে গেল, চুক্তি হলো, রাজাও হয়তো আছে রাজত্বে, কিন্তু তোমাকে যদি বন্দুক ধরে তখন তুমি কি করবে? মাথায় হয়তো হঠাৎ করে তোমার বন্দুক ধরেছে, তুমি রাজার কাছে ছুটবে যে আমাকে বাঁচান? তোমাকে তো মেরেই ফেলবে তখন। তো ওই মুহূর্তে তোমাকে কিন্তু তোমার জীবন বাঁচানোর অধিকার তোমার হাতে রেখেছে। এইরকম ভাবে তিনি কিন্তু আমাদের সেলফ প্রিজার্ভেশনের অধিকার নিজেকে কিন্তু দিয়েছিলেন। তো এই কারণে বলতে পারো ন্যাচারাল রাইটস এর কনসেপ্ট তিনি দিয়েছিলেন। বলো বলো। বলছি কি যে আমরা ন্যাচারাল রাইটস এর থিঙ্কার হিসেবে তো তিনজনকেই পেতে পারি। রুশো তো মানে দিয়েছেন কনসেপ্ট, তবে ওনাকে যে ন্যাচারাল রাইটস এর থিঙ্কার বলা যাবে না সেটা তো নয়। বেনথাম হবে না একদম, কিন্তু হবস, লক, রুশো তিনজনকেই তো ন্যাচারাল রাইটস এর থিঙ্কার বলা যায়। ন্যাচারাল রাইটস এর থিঙ্কার বলবে? ন্যাচারাল রাইটস এর তাহলে প্রকৃতির রাজ্যে হবে, তাহলে যদি বলতে চাও তাহলে প্রকৃতির রাজ্যে হবে, প্রকৃতির রাজ্যের পরে আর হবে না। প্রকৃতির হ্যাঁ, রাজ্যে মানে বলতে পারো যে প্রকৃতির প্রকৃতির রাজ্যের রাজ্যে। থিঙ্কার হিসেবে তো বলা যায়। হ্যাঁ, প্রকৃতির রাজ্যের অবস্থায় যদি বলো তাহলে হবে, ঠিক আছে। কারণ মানুষ ওখানে, যেমন রুশো বলেছেন যে প্রথমে মানুষ স্বর্গে বাস করতো, তো স্বর্গে বাস করার অর্থ হচ্ছে কি মানুষ সমস্ত রকমের সুযোগ সুবিধা, তার যে অধিকার যে প্রকৃতির কোল থেকে পেতো সেটা ভোগ করতো। হ্যাঁ, এই সেন্স থেকে বলতেই পারো হবে। বাট রাজ্য তৈরি হয়ে যাওয়ার পর, মানে যখন রাষ্ট্র তৈরি হচ্ছে চুক্তির মাধ্যমে, তখন আর এটা অ্যাপ্লাই করা যায় না। ঠিকই ঠিকই। তো এই সেন্সে আমরা বলতেই পারি, ঠিক আছে, ঠিক। 37 নম্বর কি বলেছে? 37 নম্বর বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিটেন বাই বেনথাম। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিটেন বাই বেনথাম। তো বেনথাম যেটা দেখেনি সেটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। তিনি উপরে তিনটা বই, তিনি এ, সি এবং ডিটা তো লিখেছেন, কিছুক্ষণ আগে তোমাদের বললাম।
আহ, কিন্তু তিনি এখানে ইউটিলিটারিয়ানিজমটা লেখেন। ইউটিলিটারিয়ানিজমটা লিখেছেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের লেখা বই হচ্ছে ইউটিলিটারিয়ানিজম, হিতবাদ, ঠিক আছে। এবং হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের লেখা, ঠিক আছে। এখানে বলো। স্যার এই বইটা থেকে তো জিএস মিল বেনথামকে ক্রিটিসাইজ করেছিল না? হ্যাঁ, এই ইউটিলিটারিয়ানিজম বইয়েই হচ্ছে জন স্টুয়ার্ট মিল বেনথামকে ক্রিটিসাইজ করেছিলেন, এবং উনি কোয়ান্টিটির উপরে বেস করেছিলেন, আইডিয়াটিকে দাঁড় করিয়েছিলেন। জন বেনথাম ইনি কোয়ালিটির উপর কিন্তু ফোকাস করলেন। এবং তিনি সেলফ রিগার্ডিং আসপেক্ট, আদার রিগার্ডিং এর আসপেক্ট গুলোর মধ্যেও এক প্রকার যে জটিলতা আছে, এগুলো যে এতটা সূক্ষ্ম নয়, মানে তুমি একবারে একটা লাইন টেনে দিয়ে বলবে চলো এটা হচ্ছে সেলফ রিগার্ডিং আসপেক্ট, আর একটা লাইন টেনে দিয়ে অপর প্রান্তটাকে বলবে এটা আদার রিগার্ডিং আসপেক্ট, তুমি এগুলো এগুলো করতে পারবে না, এটা কিন্তু বলা মুশকিল, এটা হয় না, এটা বলা যায় না। এটা এতটা এতটা সহজ নয় বিষয়টা। এই দুটোর মাঝে লাইন টানাটা কিন্তু খুব কঠিন কাজ। তো অনেক রকমের ফিলসফি তিনি দিয়েছেন, আগামীকাল আমরা এগুলো চর্চা করবো, ঠিক আছে। 39 এবং তিনি মাইনরিটির পক্ষেও দাঁড়িয়েছিলেন ওই রকম ভাবে, যে মেজরিটির পক্ষে যখন তুমি বলছো সর্বাধিক সংখ্যক জনগণের সর্বাধিক সুখ, তখন তুমি বলছো মেজরিটিদের কথা, তুমি নিজে স্বীকারও করছো। যেমন গণতন্ত্রে তিনি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির প্রসঙ্গে তিনি মেজরিটেরিয়ানিজমকে সমর্থন করেছেন। তাহলে মাইনরিটিসকে কি মারা পড়বে? মাইনরিটিসদের কি তুমি এখন মেরে ফেলবো? এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তাহলে কি করতে হবে না, মাইনরিটিসদেরও কিন্তু এখানে মূল্য দিতে হবে। মাইনরিটিসদের ভোটের মূল্যটাকে বরং তিনি বাড়িয়ে দেওয়ার কথা বললেন, ঠিক আছে। এই ধরনের কথা তিনি কিন্তু বলেছিলেন, ডবল ডবল ভোটের ব্যবস্থা করেছিলেন তিনি। এগুলো আমরা পাবো, আগামীকালই আমরা এগুলো চর্চা করব। 38 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 38 নম্বর প্রশ্ন বলেছে বুক অফ জেরেমি বেনথাম হুইচ ইজ ক্রিটিক্যাল এক্সামিনেশনস অফ ব্ল্যাকস্টোন কমেন্টারিজ অন দ্য লস অন ইংল্যান্ড। তো এখানে ইংল্যান্ডের যে ল গুলো আছে সেই ল গুলোর উপর ব্ল্যাকস্টোন সেখানে কতগুলো তার আলোচনা, মানে তার তার কি বলবো, যে তিনি কতগুলো লাইন তৈরি করার ক্ষেত্রে কন্ট্রিবিউশনস দিয়েছিলেন, তো সেগুলোকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করেছিলেন। এগুলো আমরা দেখতে পাবো বেনথাম, কারণ সেই সময়কার আইন কানুনগুলোকে সমালোচনা করেই তখন তিনি কি করেছিলেন, বেশ প্রসিদ্ধ লাভ করেছিলেন। এবং যেহেতু তিনি নিজেও একজন আইনজ্ঞ ছিলেন, তার বাবা এবং তার ঠাকুরদা নিজেরা আইনজ্ঞ ছিলেন, তো আইনের বিষয়ে তার একটা বেশ পারদর্শিতা ছিল। তো তিনি বেশ কতগুলো সংশোধন কিন্তু এগুলোর মধ্যে নিয়ে আসার কথা বলেছিলেন। এবং গতকাল আমি তোমাদের বলছিলাম যে কি কি তিনি, যেমন শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, ইউনিভার্সাল এডুকেশনের কথা বলছেন তিনি, হ্যাঁ, জাতীয় জাতীয় শিক্ষা ব্যবস্থার কথা বলছেন তিনি, হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন তিনি, অনেকগুলো পলিসির কথা তোমাদের কালকে বললাম, সেগুলোর পক্ষে তিনি কিন্তু দাঁড়িয়েছেন, তাই না। এগুলো আমরা দেখেছি কালকে আলোচনায় উঠে এসেছিল আমাদের। 39 নম্বরে কি দেখেছি, 39 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন বলছে যে পেয়ার মডেল অফ ডেমোক্রেসি। এখানে বলেছে পেয়ার মডেল অফ ডেমোক্রেসি অ্যান্ড ইট সাপোর্টার থিঙ্কার। আচ্ছা, ওকে। সোশ্যাল ডেমোক্রেসি টকবিল, পলিটিক্যাল ডেমোক্রেসি এডওয়ার্ড শিল, ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি বেনথাম। না, এটা হবে না, কিছুক্ষণ আগেই তোমাদের বললাম এই ডেভেলপমেন্টাল ডেমোক্রেসি হবে না, এটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হবে। দেখো এখানে বোধহয় আমি লিখেও দিয়েছি কোথাও, এবং তোমাদের নোটেও আছে যদি এখানে থাকে তবে, হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির তিনি সমর্থক ছিলেন, রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ যেটা জন লক যেরকম একজন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির সমর্থক ছিলেন, ইনিও বলতে পারো একরকম। যদিও জন লক ওখানে আমরা দেখতে পাবো কি না, মনার্কি একদিকে এবং অন্যদিকে গণতন্ত্র, রিপ্রেজেন্টেশন, দুটোরই মধ্যে ব্যালেন্স করেছিলেন। কিন্তু আমরা জন লকের আম, ওই আর কি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আংশিক আইডিয়াটিকে এখানে কিন্তু এনাকে কমপ্লিট এখানে গ্রহণ করতে দেখছি, ঠিক আছে। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আইডিয়া মনে করে দেখো। পার্টি লিস্ট ডেমোক্রেসি তো জয়প্রকাশ নারায়ণ আবার রিপিট হয়েছে, কোয়েশ্চেন্সটা দেখো 2013 সালের কোয়েশ্চেন্স। 40 নম্বর প্রশ্ন চলে আসো। 40 নম্বর প্রশ্ন কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং থিঙ্কার্স while praising the book of রাজা রামমোহন রয় compared his style to that of জেমস মিল। যে নিচের মধ্যে কে এখানে কি করেছিলেন, রাজা রামমোহন রায়ের বইয়ের প্রশংসা করেছিলেন এবং তিনি জেমস মিলের সঙ্গে তুলনা করেছিলেন, জেমস মিলের যে লেখার যে স্টাইল সেই স্টাইলের সঙ্গে তুলনা করেছিলেন। এটা বেনথাম হবে। বেনথাম কেন হবে, সেই সময় আমরা দেখতে পাবো যে তিনি ইন্ডিয়াতে বসে রাজা রামমোহন রায়, তোমরা দেখবে যে বেশ কতগুলো সোশ্যাল রিফর্মস করেছিলেন। তার নিজের বৌদিকেই সেখানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তো সেখান থেকেই তিনি বেশ মানে নিজের যে নিজের পরিবারের একজনকে যখন জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেগুলো তিনি চাক্ষুষ করছেন, এবং এখান থেকে প্রতিজ্ঞা করছেন যে এগুলোকে তিনি আবলিশ করেই ছাড়বেন। তো সতীদাহ প্রথা তখন দেখবে তিনি কিন্তু তুলে দেওয়ার জন্য তখন কিন্তু ব্রিটিশদের কাছে দরবার করলেন, এবং সমাজে কিন্তু এই ধরনের কিছু রিফর্মস নিয়ে আসার কথা বললেন। তো এই ধরনের কতগুলো কন্ট্রিবিউশন সেই সময় রাজা রামমোহন রায় যে দিয়েছেন, এবং এডুকেশনসের উপরে জোর দিয়েছেন তিনি, সেই সময় শিক্ষার উপরে জোর দিয়েছেন, ব্যক্তি স্বাধীনতার উপরে জোর দিয়েছেন, মিডিয়ার স্বাধীনতার উপরে জোর দিয়েছেন। তো এই যে বিষয়গুলোর উপর রাজা রামমোহন রায় জোর দিয়ে যেভাবে সোশ্যাল রিফর্মস নিয়ে আসার কথা বলছেন, এডুকেশনাল রিফর্মস নিয়ে আসার কথা বলছেন, লিগাল রিফর্মস নিয়ে আসার কথা বলছেন,
আহ, এবং রাজনৈতিক স্বাধীনতাটাও কিছুটা বাড়ানোর কথা বলছেন। ঠিক আছে। আহ, সেগুলোকেই আমরা দেখতে পাচ্ছি যে জেমস মিলের আইডিয়াতে উঠে এসেছিল। জেমস মিল ছিল যে বেনথামের হচ্ছে বন্ধু, তো তার আলোচনাতে উঠে এসেছিল সেগুলো। তো সেই কারণে তিনি বেনথামের সঙ্গে কিন্তু বেনথাম কিন্তু রাজা রামমোহন রায়কে জেমস মিলের সাথে তুলনা করেছেন। ঠিক আছে, জেমস মিল ছিলেন জন স্টুয়ার্ট মিলের বাবা। তো তিনি তার সাথে তুলনা করেছেন, এবং জেমস মিলও কিন্তু মাথায় রাখবে তিনিও একজন হিতবাদী দার্শনিক, ইউটিলিটারিয়ান, তিনিও থিঙ্কার। বেনথাম এবং জেমস মিলের মধ্যে বিশেষ কোনো পার্থক্য পাবে না, মোটামুটি একই আইডিয়া তারা দিয়েছে। লাস্ট কোয়েশ্চেন্স অফ দ্য ডে, দেখো কি বলছে প্যানঅপটিকান। তো আর কি বলবো, নতুন করে বলেই দিয়েছে যে আহ, এটা বলেছে যে ওই আর কি ফুকো এটার সমালোচনা করেছিলেন এক প্রকার বুর্জোয়ার একটা এক প্রকার বলতে পারো যে ব্যবস্থা হিসেবে, বুর্জো ব্যবস্থায় এটা এক প্রকার অ্যাপারাটাস হিসেবে বলতে পারো কাজ করে, শোষণমূলক একটা যন্ত্র হিসেবে কাজ করে। যে এরকম ভাবে কি হয় না, পাওয়ার যখন সেন্টার হয়ে পড়ে তখন সেই সেন্ট্রালাইজেশন একটা ব্যবস্থার মধ্যে দিয়েই আলটিমেটলি কি হয় না, সবাইকে কন্ট্রোলে রাখা হয়। তো পুঁজিবাদী ব্যবস্থায় যেহেতু এখানে পুঁজি একটা জায়গায় গিয়ে সেন্টার হয়ে পড়ছে কিছু কিছু কর্পোরেটদের হাত থেকে, তো তারাই তখন একটা নির্দিষ্ট জায়গা থেকে সবাইকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। যেমন দেখবে এখন ধীরে ধীরে কি হচ্ছে, যেমন দেখবে নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ, সত্যি মিথ্যে জানি না, বাট এটা তো আলোচনায় যেহেতু উঠে আসছে তাহলে বুঝতেই পারো। যেমন পেগাসাসের নাম নিশ্চয়ই কিছুদিন আগে শুনলে, যে প্রধান বিচারপতির উপরে নাকি নজরদারি করা হচ্ছে। তারপরে প্রধান বিচারপতি তো শুধু নয়, হ্যাঁ প্রধান বিচারপতি, তারপরে হচ্ছে অপোজিশন লিডারদের উপরে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সাংবাদিকদের উপরেও যারা খুব ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, তাদের উপরেও নাকি এখানে করা হচ্ছে। প্লাস আমরা আবার এটাও শুনলাম সেই সময় কি না, সেখানে প্রধান বিচারপতি যিনি পরিচারিকা ছিলেন, পরিচারিকা, কে পরিচারিকা মানে ওনার কাজ করেন ওনার বাড়িতে যে মহিলা, যিনি ওই প্রধান বিচারপতির এগেনস্টে হয়তো কেস করেছিলেন, হ্যাঁ সেক্সুয়াল অ্যাবিউসের বা ভায়োলেশনসের কিছু একটা কেস করেছিলেন, সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করেছিলেন। তো তার উপরেও নাকি নজরদারি রাখা হয়েছে। ঠিক আছে, তো এইরকম একটা ব্যবস্থা দেখবে উঠে আসছে। বা বলতে পারো আমাদের মোবাইল ফোনগুলোর মধ্য দিয়ে আমরা কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সমস্ত ডেটা এখন সরকারের কাছে স্টোর হচ্ছে। নতুন যে 2023 সালের আগস্ট মাসে দেখবে একটা নতুন আইন নিয়ে এসেছে। তো সেই আইনের মধ্য দিয়ে এখন সমস্ত ডেটা আগে বিদেশে চলে যাচ্ছিল। তো একটা পজিটিভ সাইড হচ্ছে কি, যে সব ডেটাগুলো এখন আমাদের নিজেদের দেশে থাকবে। কিন্তু দেশে থাকলেও দেখবে সেটা এখন সরকারের সেটার উপর এক প্রকার কন্ট্রোল থাকবে। তো সেটা এক প্রকার কিন্তু দেশের জনগণের স্বাধীনতার জন্য কিন্তু একটা বিপদের সংকেত। হবে কি হবে না সেটা তো সময় বলবে, বাট এক প্রকার সংকেত যে সেখানে কিন্তু হলেও হতে পারে। কারণ কোনো সরকারই চাইবে না ক্ষমতা থেকে বেরিয়ে যেতে, ক্ষমতাচ্যুত হতে। কাজে যদি প্রয়োজন পড়ে যেখান থেকে বিরোধের স্বর তৈরি হবে, সেখানে কি হবে, ওকে জব্দ করার জন্য ওই ডেটাগুলোকে, ওর পার্সোনাল ডেটাগুলোকে কাজে লাগিয়ে ওর দুর্বলতাগুলোকে বুঝে শুনে ওকে পানিশ করার একটা ব্যবস্থা হবে, যাতে সে আর মুখ খুলতে না চায়। তো আগামী দিনে এগুলো হলেও হতে পারে। তো এগুলো নিয়ে একটা যেমন এখনকার একটা উদ্বেগ রয়েছে। আমার পিএইচডি রিসার্চটা যদি তোমরা পড়ো, সুযোগ পেলে কখনো চেষ্টা করো, যদি পুরো ইচ্ছে হয়, তো সেখানে দেখবে এই আইডিয়াগুলো নিয়ে আমি কিন্তু লিখেছি যে সেভাবে কিভাবে একটা নতুন একটা কিন্তু অ্যাপারাটাসের কিন্তু জন্ম দিয়েছে। সেই আইডিয়াগুলো সেখানে পাবে, এবং সেগুলো নিয়ে আমি এবং আমার প্রবাবল কি বলবো যে ফিউচার রিসার্চের যে জায়গাগুলো আছে সেগুলোতেও কিন্তু এই পয়েন্টগুলো রেখেছি, যে এগুলো নিয়েও আগামী প্রজন্ম কিন্তু বা আগামী জেনারেশনস গবেষণা করতে পারে, করে তারা নতুন কিছু যদি পায় অবশ্যই তারা চেষ্টা করতে পারে, এবং ডেমোক্রেসিকে আরো কিভাবে স্ট্রং করা যেতে পারে সেই ভাবনা তারা দেশকে তাদের নিজেদের ভাবনা থেকে, নিজেদের প্রচেষ্টার মধ্যে দিয়ে দেশকে সেই অবদানটা দিতে পারে। এগুলো আমার পিএইচডি থিসিসের মধ্যে তোমরা পাবে যখন অ্যাওয়ার্ডেড হয়ে যাব আমি ওয়েবসাইটে, ইউজিসি থেকে যখন ইউজিসির ওয়েবসাইটে যখন দিয়ে দেওয়া হবে তখন তোমরা আশা করি পাবে, এগুলো দেখতে পাবে। এবং নরেন্দ্র মোদীরও বেশ কতগুলো জায়গায় প্রশংসা করেছি, কিছু কিছু জায়গায় সমালোচনাও করেছি। নরেন্দ্র মোদী নয়, সবারই, যেটা একেবারে নিরপেক্ষভাবে হওয়া উচিত সেটা। তো সমালোচনার জায়গাগুলো আছে যেমন, তারপর প্রশংসার জায়গাও আছে। বেশ সুন্দরভাবে সেই সময় যেভাবে তিনি জনগণকে যেভাবে তিনি কমিউনিকেশনের এক ছাতার তলায় নিয়ে এসেছেন, জনগণকে যেভাবে তিনি ইউথদের মধ্যে যেভাবে ইউথদেরকে পলিটিক্যাল ইউথ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, তো এগুলো কিন্তু একটা দেশের শাসন ব্যবস্থার জন্য খুবই ভালো বিষয়। কারণ মানুষ পার্সোনাল ইজ পলিটিক্যাল, নিশ্চয়ই তোমরা কেন রিলেটেড ডায়লগটা শুনেছো, যে পার্সোনাল ইজ পলিটিক্যাল। বা কিছুদিন আগে যাদবপুরের দেয়ালে দেখলাম লেখা আছে যে রাজনীতির প্রতি তোমার ইন্টারেস্ট না থাকতে পারে, কিন্তু রাজনীতি তোমার প্রতি কিন্তু ইন্টারেস্ট আছে। কাজে তুমি রাজনীতির প্রতি ইন্টারেস্ট না থাকলে রাজনীতি তোমার ওর ইন্টারেস্ট দিয়ে তোমাকে গিলে খেয়ে নেবে। তো ভালো এটা যে নরেন্দ্র মোদী সেখানে এভাবে জনগণকে এভাবে ইউথদেরকে পলিটিক্যাল ইউথ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন। ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট ফর ইন্ডিয়ান ডেমোক্রেসি, নরেন্দ্র মোদীর জন্য বলতে পারো। তো এগুলোও কিন্তু আমার আলোচনার মধ্যে পাবে, এবং কিভাবে তিনি 2014 ইলেকশনে, 2019 ইলেকশনে
সুন্দর একটা স্ট্র্যাটেজি তৈরি করেছিলেন এবং নিজেকে জনগণের দরজায় দরজায় নিয়ে গেছেন, প্রত্যেকটা ইউথের কাছে পৌঁছে দিয়েছেন। কি ধরনের স্ট্র্যাটেজি তিনি ফলো করেছেন, সেই স্ট্র্যাটেজিগুলোর পয়েন্টসগুলো দেখবে 1 2 3 4 করে সেখানে কিন্তু সাজিয়ে পাবে তোমরা। তো যাই হোক, এগুলো পাবে। এই গেল আজকের আমাদের বেনথামের আলোচনা, যেটা করতে গিয়ে হয়তো আমি আমার নিজেরও একটু প্রশংসা করে দিলাম তোমাদের। ঠিক আছে, তো এগুলোই আজকের আমাদের আলোচনা। আগামীকাল আমাদের আলোচনা হবে জন স্টুয়ার্ট মিল নিয়ে। জন স্টুয়ার্ট মিলের আলোচনাটা হবে বেনথামেরই এক্সটেনশন, এবং নতুন অবশ্যই কিছু আইডিয়া পাবো, এবং আমরাও চেষ্টা করবো বোঝার যে কিভাবে সেগুলো আমাদের এগুলো শুধু পড়াশোনার বিষয় নয়, এগুলো আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, যদি একটু প্রসেস করতে পারো ব্রেনের মধ্যে, তাহলে দেখবে এই ফিলোসফি গুলো তোমাদের জীবনকে অনেক বদলে দেবে, অনেক ভাবনাশীল মানুষ বানিয়ে দেবে তোমাকে। ঠিক আছে, যাই হোক, আজকে এতটুকুই। বলো এবার কার কি জানার আছে, বোঝার আছে, যদি কোনো প্রশ্ন থাকে। যে ছবিটা দেখাতে চাইলাম ওটা দেখাচ্ছি না, দাঁড়াও। তা বলো, কে কি প্রশ্ন করবে? স্যার ফেলাসিফিক ক্যালকুলাস একটু ভালো করে বলে দেবেন, আমি বুঝতে পারছি না। উম, আজকে যারা ক্লাসে ছিলেন না তাদের জন্য আবার দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে প্যানঅপটিকন। প্যানঅপটিকন কথাটা হচ্ছে নজরদারি। ঠিক আছে, যে নজরদারি হচ্ছে, দেখো যে কতগুলো সেলটাকে গোলাকার ভাবে বানানো হয়েছে, সেলের চারিদিকে দেখো, সেলের ভেতরে সেলমেট ইনমেট রয়েছে, মানে বন্দিরা রয়েছে তার ভেতরে। এখান থেকে একটা দেখো সেন্ট্রাল একটা তৈরি করা হয়েছে। সেন্ট্রাল একটা হচ্ছে সেন্ট্রাল সিকিউরিটির একটা ব্যবস্থা করা হয়েছে। এই সিকিউরিটি মানে সার্ভিলেন্সের ব্যবস্থা করা হয়েছে। সার্ভিলেন্স কি করছে না, নিজের মতো করে সার্ভিলেন্স করছে। ওরা জানতে পারছে না যে কে কখন কার উপর করছে। কেউ যদি ভুল কিছু করে তার উপর অবশ্যই দেখা লাইট পড়ে যাচ্ছে, হচ্ছে। কিন্তু কখন কে কি করছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। মানে ওরা জানছে যে আমার উপর নজরদারি চলছে, এই যারা কয়েদি যারা আছে তারা জানছে আমার উপর নজরদারি আছে। আর ইনি আদৌ এখানে নজরদারি চালাচ্ছেন কি চালাচ্ছেন সেটা বোঝা মুশকিল, বাট ওরা কিন্তু ওটাই ভাবছে যে আমার উপর নজরদারি চলছে, তা আমাকে এখানে প্রপার বিহেভ করতে হবে, ওয়েল বিহেভ করতে হবে। এই আইডিয়াটাই আলটিমেটলি কি হয়, এই সমস্ত আইডিয়াগুলো দেখবে সেই সমাজ ব্যবস্থাতেই উঠে আসে, যে সমাজ ব্যবস্থায় দেখবে যে ইকোনমি সেন্টার হয়ে যায়। ইকোনমি যখন সেন্টার্ড হয়ে পড়ে একটা নির্দিষ্ট জায়গায়, এবং ক্ষমতা যখন একটা জায়গায় গিয়ে কেন্দ্রীভূত হয়, তখন এই আইডিয়াগুলো দেখবে তখন কিন্তু সমাজ জীবনের মধ্যেও লাগু হয়। তো দেখো, জেল ব্যবস্থার মধ্যে এই আইডিয়াটির সাজেশন তখন কিন্তু দেখবে বেনথাম দিয়েছিলেন, তার একটা বইও তিনি লিখেছিলেন এটার উপরে। এটাই ফুকো পরবর্তীকালে দেখবে নিন্দা করছে, যে এটা পুঁজিবাদী ব্যবস্থার পক্ষে তিনি এই কথাগুলো বলেছেন। আলটিমেটলি ব্যক্তির স্বাধীনতাকে হরণ করার জন্য যে নজরদারি চলবে, নজরদারি চলবে কেন? হুম, এই যে ব্যক্তি স্বাধীনতা নিয়ে একটা ছিনিমিনি খেলা হয়েছে এক প্রকার, এই যে বিষয়গুলো এগুলো নিয়ে নিন্দা করেছে অনেক। পরবর্তীকালে আমরা দেখবো তার জ্ঞান তত্ত্বের আলোচনায় আমরা এই সমস্ত আলোচনাগুলো পাবো। তুমি ফেলিসিটি ক্যালকুলাস নিয়ে জিজ্ঞেস করলে, ফেলিসিটি ক্যালকুলাস আর কিছুই না। ফেলিসিটির কথার অর্থ হচ্ছে সুখ। ক্যালকুলাস কথার অর্থ হচ্ছে যে মাপ যোগ করা, পরিমাপ প্রণালী বলতে পারো। তাহলে সুখ পরিমাপ প্রণালী বা পদ্ধতি। তাহলে সুখ পরিমাপ প্রণালী বা পদ্ধতির কথা বলেছিলেন হচ্ছে কিন্তু বেনথাম। এই আইডিয়ার মধ্যে দিয়ে তিনি যেটা বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে সুখকে মেজার করা যেতে পারে, এবং মেজার করে যদি দেখা যায় যে সুখ বৃদ্ধি পেয়েছে, এবং অত্যধিক বেশি জনসংখ্যারও বৃদ্ধি পেয়েছে, শুধু একজন জনসংখ্যারই সুখ বৃদ্ধি পেয়েছে তা নয়, সুখ বৃদ্ধি পেয়েছে নিজের থেকে, প্লাস হচ্ছে জনসংখ্যাটাও বৃদ্ধি পেয়েছে। আগে সুখ মানুষ উপভোগ করতো কি না, আগে হয়তো দেখা গেল আজ থেকে 10 বছর আগে মানুষ সুখ বলতে যে তার কাছে যে মাধ্যম ছিল সেটা হচ্ছে কি, আজ থেকে 15 বছর আগের কথা ধরো, 10 বছর বলা ভুল, আমারই ফোনের বয়স 15 বছর হতে চললো বোধ হয়। আমার ফোনের বয়স 15 বছর হতে চললো, মানে সিম কার্ডের বয়স, আমার সিম কার্ডের বয়স 15 বছর হতে চললো প্রায়। 15 বছর বেশি হবে। 15 বছর হবে না, আমার সিম কার্ডের বয়স 18 বছর প্রায় হতে চললো, 18 বছর। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এখানে আমরা দেখতে পাবো যে সেই সময় আমাদের সুখের পরিভাষা কি ছিল। সুখের পরিভাষা এটাই ছিল যে বড় জোর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি বা কালার টিভি, বড় জোর সেটার মধ্যে আমরা সিনেমা দেখবো, এই ধরনের একটা কিন্তু সিস্টেম ছিল। মানুষের সঙ্গে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য, তখন সুখ অনুভব করার জন্য তখন কি হতো না, তখন আমাকে 1 কিলোমিটার 2 কিলোমিটার 10 কিলোমিটার জার্নি করতে হতো। যেমন আমার দিদির বাড়িতে যাওয়ার জন্য আমাকে মানে সেই সময় 20 কিলোমিটার রাস্তা, 30 কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে যেতে হতো। তো যেতাম তখন সাইকেল চালানোটা একটা মজাদার ব্যাপার ছিল।
তো সুখ বলতে তখন আমার একটা তো এতটা দূরত্ব বোঝাতো, এই দূরত্ব মানে সাধারণ বিষয় ছিল সেটা তখন। এখন ইনি এসে বলার চেষ্টা করেছেন যে সুখের মাধ্যমটা কি না, সুখের মাধ্যমটা হচ্ছে যে সময় সময় এগুলো বদলায়। তো এখানে আমরা দেখতে পাবো যে সেই সময় যেটা সুখ ছিল সেটা হচ্ছে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে তুমি সুখ পাবে। আর এখন সুখের পরিমাপটা এরকম দাঁড়িয়ে গেছে যে এখন 30 কিলোমিটারের অপেক্ষা করতে হবে না, আমি এক্ষুনি ফোনটা লাগিয়ে দিলে আমি দিদির সাথে কথা বলতে পারবো, বাড়ির লোকের সাথে কথা বলতে পারবো। তাহলে সুখের পরিমাপ বদলে গেছে। তো তিনি এটাই বললেন যে সুখকে এখানে কি করা যেতে পরিমাপ করা যেতে পারে কিরকম ভাবে না, দূরত্বটাকে মেজার করার মধ্যে দিয়ে। দূরত্বটা কি কমেছে, যদি হ্যাঁ দূরত্বটা কমেছে তাহলে তাহলে সুখ বৃদ্ধি পেয়েছে। তিনি বললেন যে তিনি বললেন যে আহ, ধরনগুলো কি বদলেছে, যদি ধরন বদলে তাহলে হ্যাঁ হয়েছে। তিনি বললেন যে রিমোটনেস কি বদলেছে বা স্থিতিশীলতা কি এসেছে, যদি আসে বলে হ্যাঁ হয়েছে। ডিটেলসে বলেছি তোমাদের ওখানে। তো তিনি বললেন এইরকম ভাবে যে মাপকাঠিগুলো আছে সেই মাপকাঠিগুলো কি হয় না সময় সময় বদলায়। তো যেহেতু বদলেছে এখন, তো সুখ তার মানে বৃদ্ধি পেয়েছে। এবার সুখটা শুধু আমার একার নয়, এইরকম আরো বেশি জনসংখ্যার কি সুখ বৃদ্ধি পেয়েছে? যদি বৃদ্ধি পেয়ে থাকে বা যদি বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটাই কিন্তু নৈতিকতা বলে বিবেচনা হবে, অর্থাৎ এটাই নীতি হবে, এটাই নিয়ম হবে। রাষ্ট্রের উদ্দেশ্য কি হবে? রাষ্ট্রের উদ্দেশ্য হবে একজন ব্যক্তির নয়, সবার, ম্যাক্সিমাম বা পপুলেশনসের কি হবে না সুখটাকে বৃদ্ধি করার দিকে কিন্তু স্টেটের ফোকাস থাকবে। ব্যক্তি যেমন নিজের সুখটাকে বৃদ্ধি করতে চায়, একজন নিজের ব্যক্তি নিজের সুখটা নিয়ে ভাবে। স্টেটের দায়িত্বটা হচ্ছে স্টেট মেজরিটিকে কিভাবে আরো কি সেখানে সুখ প্রদান করতে পারে এবং সুখটাকেও তাদের বাড়াতে পারে। একটা সময় আমি মোবাইলে এক একটা ভিডিও ভিডিও দেখতাম, টিভি দেখতাম, এবং সেটাও 1 মাস পর 2 মাস পর হয়তো কোনো একটা প্রোগ্রাম করে সকলে কন্ট্রিবিউট করে হয়তো একটা বড় টিভি নিয়ে এসে লাগানো হতো, তখন সেই আনন্দ সবাই মিলে একসাথে বসে দেখবো। আর এখনকার আনন্দ হয়ে গেছে কি, আমি মোবাইলে বসে এই দেখো এখানে ল্যাপটপে কম্পিউটারে টিভিতে এখানে ঘরের কাছে মোবাইলে তো 24 ঘন্টাই রয়েছে, ইউটিউবে যেটা ইচ্ছে করছে সেটাই দেখছি। হ্যাঁ, এই মাধ্যমগুলো উঠে এসেছে। তো তিনি এটাই বলছেন যে এগুলোকেই তিনি পরিমাপ বলেছেন, যে এগুলোকেই তিনি বলেছেন যে এগুলোর মধ্যে যখন পরিবর্তন আসছে তখন সুখটার পরিভাষাটা বদলে যাচ্ছে। তো এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে ওইগুলো যেগুলো তোমাদের ওখানে রয়েছে, দেখো নোটের মধ্যে রয়েছে। বড় কি কি আছে? মানে 7টা অবস্থা আছে, 7টা অবস্থার কথা তোমাদের বলেছে। নোটটা দেখে বলো, বলো চিরি কি কি আছে 7টা অবস্থা? সেবা করছি। বার করো 7টা অবস্থার কথা বলো দেখি কি কি আছে 7টা অবস্থা, যে 7টা অবস্থার কথা তিনি বলেছিলেন সেই সময়। বলো 7টা অবস্থা কি কি? হ্যাঁ, বলবো স্যার। হুম হুম হুম। এই যে তীব্রতা, সময়কাল, নিশ্চয়তা বা অনিশ্চয়তা, সমীক্ষা বা দূরত্ব, উর্বরতা, বিশুদ্ধতা বা অপবিত্রতা, ব্যাপ্তি। ব্যাপ্তি মানে কতজন জনসংখ্যাকে সেটা কন্ট্রোলে নিয়ে নিজের সুখের ছাতা তলায় নিয়ে আসতে পেরেছে। তাহলে সুখ সেটার মধ্যে নির্ধারণ হবে, সুখ আছে কিনা সেটার সেই মাপকাঠিতেই হবে। তো এই উর্বরতা বলতে বোঝানো হচ্ছে এটাই যে তুমি সুখ চাইছি কিন্তু পরিবেশটাকে অনুকূল। তুমি হয়তো চাইছো এখন বাড়িতে তুমি বাংলাদেশ যেতে চাইছো বা আমেরিকা যেতে চাইছো, তোমার বাড়ির লোক কি তোমাকে এখন সমর্থন করছে আমেরিকা যাওয়ার জন্য? আমি যেতে চাইছি এখন হয়তো কানাডাতে, আমার বাড়ির লোককে কানাডাতে যাওয়ার জন্য সমর্থন করছে। অর্থাৎ আমার এই যেখানে আমি দাঁড়িয়ে আছি সেটার অবস্থাটা কি রকম, সেখানে কি সুখ কাল্টিভেট হয়? সুখের পরিভাষাটা কি এরকম সময় সময় বদলায়? তো এগুলো দেখবো, একটু পড়ো ডিটেলসে, ধীরে ধীরে পড়ো। আমি গতকালও এই কথাটা বলেছি, আজকেও বললাম, আর রিপিট করছি না। একবার পড়ে নাও তাহলে বুঝতে পারো, তারপর যদি প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি আবার বুঝিয়ে দেবো। আগে নিজে পড়ো, তার কারণ নিজে পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো আমি বললে হয়তো কানে থাকবে, কিন্তু শোনা আর দেখা দুটোকে যদি এক জায়গায় মিলিয়ে দিতে পারো তাহলে সারা জীবন মনে থাকবে। আমি বললে হয়তো কিছুদিন পর ভুলে যাবে গিয়ে, কারণ আমি আবার জন স্টুয়ার্ট মিল পড়াবো, আমি রলস পড়াবো, অনেক কিছুই পড়াবো, ভুলে যাবে। কিন্তু পড়ে আর শোনা দুটোকে যদি এক জায়গায় করে দিতে পারো তাহলে এটা সারা জীবন মনে থাকবে এই জিনিসগুলো। একবার পড়ে নাও, অসুবিধা নেই, আগামীকালও আমাদের চর্চা হতে পারে। তুমি তো গতকাল ক্লাসটা করোনি তাই একটু অসুবিধা হচ্ছে, কালকে ডিটেলসে ধরে ধরে বোঝানো হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার, আমি আবার ক্লাসটা মানে শোনা হয়নি, মানে আমি অর্ধেকটা অব্দি শুনেছি। না শুনতে তো হবে। ওটাকে শুনে নি তারপরে তখন। হ্যাঁ পুরোটা শোনো, পুরোটা শোনো, ঠিক আছে? বলো আর কার কি অভিযোগ আছে, কার কি সাজেশন আছে, কোয়ারিজ আছে, আছে কারো কিছু? হুম, বলো কার, নাজমুল নেশা বলো।
দাদা বলছিলাম অসুবিধা বলতে আমি একটা জায়গায় পড়ে আমার মনে হচ্ছে ওই জায়গাটা একটু মানে আমি বুঝতে অসুবিধা হচ্ছে মানে উনি তো বলেছেন যে সমাজ একটা কাল্পনিক সংস্থা হুম। এবং সেক্ষেত্রে আবার একটা জায়গায় পড়লাম যে আবার তিনি বলছেন যে সমাজের অন্তিম লক্ষ্য হচ্ছে যে সর্বাধিক সংখ্যক ব্যক্তি সর্বোচ্চ পরিমাণ সুখ উৎপাদন করা। তাহলে সমাজ একটা কাল্পনিক সংস্থা বলছেন, কাল্পনিক মানে যেটা মানে সেই সমাজের বা অন্তিম লক্ষ্য সেটা মানে এই জায়গাটা আমার একটু মনে হচ্ছে আপনি যদি একবার বলেন। মানে সমাজ মানে আমাদের কি আছে যে তুমি কি সমাজ দেখতে পাচ্ছ আগে বলো, তুমি চোখ খোলো, চোখ বন্ধ করে থাকলে খোলো, খুলে দেখে বলো কোথাও সমাজ দেখতে পাচ্ছ? আছে? আমি তো দেখতে পাচ্ছি না কোথাও। সমাজ আমি দেখতে পাচ্ছি না। তোমরা কি দেখতে পাচ্ছ? কেউ দেখতে পাচ্ছ? দীপিকা দেখতে পাচ্ছ সমাজ? দীপিকা দাস দেখা? কেন স্যার, আমরা যেখানে বাস করি তার চারিপাশটা কি সমাজ নয়? আমি তোমাকে জিজ্ঞেস স্যার করছি। ভিজিবলের কথা বলছে, সমাজ ভিজিবল না। হ্যাঁ, মানে সেভাবে ভিজিবল নয় যেভাবে মানে আপনি বলছেন। তো ওই রকম সমাজ আমরা দেখতে পাই না, উনি ওটাই বলার চেষ্টা করেন। সমাজ বলতে আমরা সমাজ এইরকম কোনো ভিজিবল কোনো বস্তু নয়, এটা দেখতে পাবো আমরা। এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, বিমূর্ত ধারণা মানুষের। এটা একটা, এটা কখনো ছোঁয়া যায় না, এটা কখনো দেখা যায় না। এটা এক প্রকার এরকম একটা কাল্পনিক একটা বডি। এই বডিতে কি আছে এটাকে আমরা অনুভব করে থাকি তার কতগুলো নিয়মের মধ্য দিয়ে। নিয়ম, এই নিয়মগুলোর মধ্যে একটা ইউনিক প্যাটার্ন থাকে, একটা কমন প্যাটার্ন থাকে। ইউনিক না, কমন প্যাটার্ন থাকে। কমন প্যাটার্ন মানে আমাদের সমাজ বলতে আমরা সেটাকেই বোঝাবো। দেখো আমাদের সমাজ কোন সমাজ? যে আমাদের সমাজে হচ্ছে, সমাজ বলতে আমি যদি বলি আমাদের বাঙালি সমাজ, তাহলে বাঙালি সমাজ বলতে আমি এটাই বোঝাবো যে বাঙালি মানে হচ্ছে সেখানে ধুতি পাঞ্জাবি পরে, বাঙালি মানে হচ্ছে মাছ বেশ ভালো রকম ভাবে খায়, মাছ প্রিয় বাঙালি। বাঙালি মানে একটু খেয়ে দিয়ে ভাত ঘুম দেবে। বাঙালি মানে হচ্ছে এখানে একটু দুর্গাপুজো হবে, নবান্ন হবে, ঈদ হবে। হ্যাঁ, বাঙালি মানে হচ্ছে এখানে তোমার অন্যান্য রাজ্যেও হয় এগুলো, কিন্তু এখানে দেখবে ঈদ দুর্গাপুজোটা যেমন বিশেষভাবে হয়। বাঙালি মানে হচ্ছে এখানে দেখবে যে বাঙালি মানে মেয়েরা সুন্দর শাড়ি পরে, দেখতে খুব বাঙালি মেয়েরা হচ্ছে কলকাতা গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে সুন্দর। তো বাঙালি সুন্দর কোথাও যদি কোনো মেয়ে দেখো তাহলে সেটা সবাই মোটামুটি গেস করে নেয় যেটা বাঙালিই হবে। এত সুন্দর মেয়ে এত সুন্দর শাড়ি পরতে পারে, এ বাঙালি ছাড়া আর কেউ ভাবে না। তাহলে বাঙালিদের মধ্যে কমন প্যাটার্ন গুলো তুমি কিন্তু পেয়ে গেলে। এই সমাজ বলতে এই এই কমন নিয়মগুলোকে বোঝায়, কমন নিয়মগুলোকে। এবার এইটার একটা নির্দিষ্ট রিজিয়ন আছে, জানো আমাদের পশ্চিমবঙ্গের একটা মানচিত্র আছে, রিজিয়ন আমাদের আছে। এর বাইরে তুমি বেরিয়ে যাও, সেখানে হয়তো মাছ খাওয়া পাবলিক তুমি খুঁজে পাবে না, সেখানে হয়তো এত সুন্দর করে শাড়ি পরার মতো মেয়ে খুঁজে পাবে না, এত সুন্দর করে তুমি সেখানে হয়তো দেখবে যে আহ সংস্কৃতির যে চর্চা, নাটকের যে চর্চা, কবিতার চর্চা, ইন্টেলেকচুয়ালের যে চর্চা, এই এই সিস্টেমগুলোর নিয়মগুলো তুমি পাবে না। তো এটাকে তাহলে এক প্রকার আমরা কি বলছি, এই রিজিয়ন্সটাকে এক প্রকার কল্পনার মধ্যে দিয়ে এই রিজিয়ন্সটাকে আমরা এস্টাবলিশ করে নিলাম, এটা আমরা সমাজ বলছি। যদিও এটা মনে রাখবে যে গোটা পশ্চিমবঙ্গেরই একই রকমের যে অবস্থা হবে তা কিন্তু নয়। গোটা পশ্চিমবঙ্গের মানুষ যে মাছ খায় তা নয়, প্রচুর মানুষ আছে তারা হয়তো নিরামিষ খায়, তারা আমিষ খায় না। যাই হোক, আমি মোটামুটি ভাবে বোঝার চেষ্টা করছি। তাহলে এটাকে আমরা সমাজ বলছি, এটা একটা কাল্পনিক সংস্থা। এবার কি হয়েছে, এই যে সমাজ বলতে যে নিয়মগুলো কি বললাম, কাল্পনিক হলেও কিন্তু নিয়মগুলো আছে। এবার এই নিয়মগুলো অনেক সময় কি হয় না, ব্যক্তির জীবনকে কিন্তু দুর্বিষহ করে তোলে। উনি ব্যক্তিকে ভ্যালুস দিয়েছেন, ব্যক্তিকে ভ্যালুস দিয়েছেন। তিনি কি বললেন না, ব্যক্তি যদি এখানে ওই নিরামিষ খেয়ে যদি সে নিজেকে সুখী অনুভব করে তো নিরামিষ খাবে। আমি কেন বলবো তুমি ভাই মাছ খাও? কারণ এটা তোমার কালচার বলে, সমাজের একটা নিয়ম বলে, সমাজ বলে, সমাজ এখানকার মাছ খাই বলে আমি তোমাকে বলবো তুমি মাছ খাও না, এটা তো অন্যায়। তাহলে আমি কি বলবো এখানে? আমি তাহলে বলবো এখানে যে তুমি যদি সবজি খেয়ে যদি এখানে আনন্দ উপভোগ করো তাহলে সবজি খাও। সবজি খেয়ে তুমি যদি সুস্থ থাকো, তুমি যদি শারীরিকভাবে সক্ষম থাকো, শক্তিশালী একটা মানুষে পরিণত হতে পারো, মন থেকে যদি হ্যাপি ফিল করতে পারো, খাও। তোমার কি, আমার কি অসুবিধা আছে? কিন্তু অনেক সময় দেখা যায় কি না, অনেক সময় দেখা যায় যে তুমি কি খাবে আর কি খাবে না, কি পড়বে কি পড়বে না, কি ভাষায় কথা বলবে আর বলবে না, কি নিয়ম ফলো করবে আর করবে না, এগুলো আমাদের ওই নিয়মগুলোই তৈরি করে দেয়। অর্থাৎ সমাজ এগুলো কিন্তু বলে দেয়, বলে দেয়। তুমি 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 যে তুমি মানে ধরে নাও এক প্রকার আমাদের এখানে যখন কি বলবো যে একটা উদাহরণ, যে আমাদের এখানকার পুরুষতান্ত্রিক সমাজ আমরা বলে থাকি, প্যাট্রিয়ার্কাল সোসাইটি বলে থাকি, এটাও একটা সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজে কি হয় না, আমরা জানি যে পুরুষতান্ত্রিক সমাজ মানে পুরুষরা হচ্ছে গোটা রাত রাস্তার বাইরে ঘুরতে পারে, ফিরতে পারে, অন্য কোনো পুরুষ এসে তাকে অ্যাটাক করবে না, মহিলাও এসে অ্যাটাক করবে না, কেউ তাকে অ্যাটাক করবে না, একমাত্র হয়তো সেখানে পাগল আর কুকুর ছাড়া, কারণ তাদের উপর কোনো কন্ট্রোল কারণ নেই। কিন্তু মহিলা একটা রাস্তায় বেরোক রাত 9টা-10টার পর, তার তো কি অবস্থা হবে আমরা তো ভালো করেই জানি, যেগুলো রোজ খবরের কাগজে পাওয়া যায়। তাহলে পুরুষতান্ত্রিক সমাজে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু মহিলাদের উপর লাগু হয় না।
মহিলারা কিন্তু সেই নিয়ম থেকে বঞ্চিত। কিন্তু মহিলাকে যখন সে নিজের স্বাধীনতা ইনশিওর করতে চাইছে, সে যখন হ্যাপিনেস পেতে চাইছে, এবং হ্যাপিনেসের মাধ্যমটা হচ্ছে তার কাছে কি না, সে হয়তো সেখানে কি হতে পারে না, হয়তো সে একটা ক্লাব থেকে একটা বা একটা বন্ধু বান্ধবের বাড়ি থেকে হয়তো রাত 10টায় ফিরবে, তো সেই হ্যাপিনেস ফিল করবে সেটার মধ্যে দিয়ে, যে বাড়ির বন্ধুর কাছে গিয়েও খেলাধুলা করলে, মানে বন্ধুর বাড়িতে গিয়ে সে যদি সেখানে কোনো একটা চর্চা করে, আড্ডা দেয়, তো সেটার মধ্যে দিয়ে সে হ্যাপিনেস ফিল করতে পারে। কিন্তু সমাজ তো তোমাকে সেটা অ্যালাউ করবে না, রাত 9টা 10টার পথে অ্যালাউ করবে না, না তো তোমার পরিবারও করবে না। তো এইরকম ভাবেই কতগুলো পরিবার নিয়ে যে সমাজ তৈরি হয়েছে, অর্থাৎ পরিবারের প্রত্যেকটা পরিবারের ডিসিপ্লিন গুলো নিয়েই যে একটা কমন ডিসিপ্লিন তৈরি হয়েছে, এই এখন 5,000 বাড়ির, যেটাকে আমরা সমাজ বলছি, যেটাকে নিয়ম বলছি আমরা, এটা অনেক সময় ব্যক্তির এই যে জীবন যাপনে যে বা সুখ অনুভব করার পথে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। উনি বললেন যে এগুলোকে আমি মানতে রাজি নই, এগুলোকে মানতে রাজি নই। কেন? কারণ এগুলো ব্যক্তির সুখের পথে বড় বাধা। অন্যদিকে তিনি আবার এটাও বললেন, পরক্ষণে ঘুরিয়ে বলার চেষ্টা করছেন যে অনেক সময় এটাও হয় যে ইন্ডিভিজুয়ালস তার নিজের সুখ বৃদ্ধি করতে করতে এমন একটা স্তরে হয়তো পৌঁছে গেল সে, বা যেহেতু তিনি সবার আগে প্রায়োরিটিতে দিয়েছেন ইন্ডিভিজুয়ালসকে, সে যতদূর সম্ভব চায় সুখ তার বাড়াতে পারে, সর্বাধিক সুখটাই তার এখানে শেষ কথা। তাহলে সুখের তো আর শেষ বলে কিছু নেই। তাহলে একজন ইন্ডিভিজুয়াল যখন সে নিজের সুখের অন্বেষণ করবে, তখন তো হতে পারে সে সমাজের সুখগুলোকে হরণ করবে। মানে সমাজে কার? সমাজে মানে হচ্ছে আমার মতো আরো 10 জন মানুষ আছে, তাদের হয়তো সুখটাকে হয়তো সে হরণ করবে, তাদের অধিকারগুলোকে হরণ করবে, ওর অধিকারটাকে হরণ করবে, অর্থাৎ ওর সুখটাকে হরণ করবে। যখন হরণ করবে তখন কি এটা সমাজে অ্যালাউ করা যেতে পারে? এই জায়গাতে তখন তিনি বলার চেষ্টা করছেন যে না, এটা কিন্তু আদার রিগার্ডিং আসপেক্টের মধ্যে চলে আসবে, এটা অ্যালাউ করা যাবে না, এটা অ্যালাউ করা যাবে না। তোমার সর্বাধিক সুখ থাকতে পারে, তোমার ইন্ডিভিজুয়াল লেভেলে থাকবে, কিন্তু তোমার সুখের মাপকাঠি যদি সমাজের সুখের সঙ্গে যদি কন্ট্রাডিক্ট করে, আদার্সের সঙ্গে, সমাজ মানে আদার্স, আরো যারা আছে তোমার মতো, তাদের ওখানে যদি হার্ম করে, তাদের রাইটসকে যদি হার্ম করে, তাহলে সেটা আমি কিন্তু অ্যালাউ করবো না। এই কথাটি তিনি বলেছিলেন। পরবর্তীকালে জন স্টুয়ার্ট মিল এসে আরো অনেক এটাকে আরো গভীরে যাওয়ার চেষ্টা করেছেন, যে যেভাবে তুমি দুটো পার্থক্য অবশ্যই করার চেষ্টা করলেন, এতটা সূক্ষ্মভাবে পার্থক্য তৈরি করা যায় না, এতটা সূক্ষ্ম আসলে এই এই সোসাইটিটা নয়, বা মানে এই ক্ষেত্রটা নয়, যে তুমি একটা লাইন টেনে দিলে আর বললে যে এটা তোমার সেলফ রিগার্ডিং আসপেক্ট, আর ওটা তোমার আদার রিগার্ডিং আসপেক্ট, এটা তোমার নিজের সুখ উন্নতি করবে, তুমি এটা করো, আর ওটা যেহেতু তুমি করলে, আর একটা কাজ করলে হয়তো দেখা গেলো সেটা অন্যের ক্ষতি করবে, তাই তুমি এটা করতে পারবে না, চলো আমি লাইন টেনে দিয়ে বললাম, তার মানে তুমি এগুলো করতে পারবে, আর এগুলো তুমি করতে পারবে না। জন স্টুয়ার্ট মিল এসে পরে বলার চেষ্টা করছেন যে এইভাবে কখনো লাইন টানা যায় না, এতটা সূক্ষ্ম নয় আসলে সমাজটা, বা আমাদের অধিকারগুলো, আমাদের সুখের মাপকাঠিগুলো, এগুলোর মধ্যে বারে বারেই দেখবে তুমি তোমার নিজের লাইফে যেটা করবে সেটা অন্যের জীবনের ক্ষতির কারণ হয়ে বারে বারে দাঁড়াবে। একটা সমস্যা আছে। তখন তিনি তার মতো করে ফিলোসফি দেওয়ার চেষ্টা করেছেন। আমরা আসবো সেই আলোচনায় আগামীকাল। বাট এতটা কি বোঝা গেছে? প্রশ্ন কি করেছিলাম নিজেই ভুলে গেছি, বেসিক আইডিয়াটা বলে দিলাম। প্রশ্নটা কি, তার উত্তরটা কি পেয়েছো তোমার? হ্যাঁ দাদা বুঝছি। কি প্রশ্নটা কি করেছিল আরেকবার বলো। আমি বলেছিলাম যে মানে বেনসাম তো বলছে সমাজ একটা কাল্পনিক সংস্থা, আবার তিনি বলছেন যে সেই সমাজের অন্তিম লক্ষ্য হচ্ছে সর্বাধিক সংখ্যক ব্যক্তির মানে সুখ অর্জন করা বা উৎপাদন করা। তো এই বিষয়টা কেন আমি মানে কাল্পনিক সংস্থা বলেছে, ওই জায়গাটা আমি একটু অন্যভাবে ভেবেছিলাম আর কি। আচ্ছা, তাহলে বুঝতে পারছো তো? তাহলে আমার স্বাধীনতা বৃদ্ধি পাবে, তোমার পাবে, বাকিদেরও পাবে, সবাই এইভাবে সুখ বৃদ্ধি পাবে। কিরকম? সবাই যদি আমরা প্রফেসর, টিচার যদি হতে পারি, ভালো গবেষক যদি হতে পারি, ইন্টেলেকচুয়ালস হতে পারি, রাইটার হতে পারি, আমরা আমাদের মতো করে ভাবছি। তো আমরাই তো সমাজ। আমাদের নিয়ম, আমার নিয়ম কি? আমার নিয়ম হচ্ছে যে আমাকে 24 ঘন্টা পড়তে হবে। 24 ঘন্টার মধ্যে হয়তো আমি 15 ঘন্টা 14 ঘন্টা করে পড়ি রোজ। এখন তোমাদের পড়ানোর জন্য আমাকে পড়তে হয়, বা পড়ি। আমি পড়তে আমার ভালো লাগে, শুধু তোমাদের জন্য নয়। আমি এমনিতেও কিছু কাজ না থাকলে দেখবে ফোনটা হাতে নিয়ে আমি হয়তো খবরের কাগজ পড়ছি। কখন কাজে আসবে আমি ওগুলো কিছুই জানি না, বাট পড়তে ভালো লাগে। নিউজটা পেলাম, পড়তে শুরু করে দিলাম, দেখলাম ভালো লাগছে পড়তে শুরু করে দিলাম। পরে এগুলোই তখন দেখি যে তোমাদের পড়াতে কাজে লাগে, এগুলো চলে আসে অটোমেটিক। তো এটা আমার সুখের মাধ্যম। তোমরা তোমাদের মতো করে ভাবছো, এইরকম ভাবে সমাজটা তৈরি হয়েছে। তাহলে প্রত্যেকের মতো করে সুখটাকে বাড়াবে, এটাই সমাজের নিয়ম হবে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের মতো করবে, এবং প্রত্যেকের জায়গাটাকে রেসপেক্ট করবে। সমাজ বলতে এটাই বোঝায়, সমাজের উদ্দেশ্য বলতে এটাই বোঝায়। সমাজ কি করবে না, সেটাকে কাল্টিভেট করার সুযোগ দেবে যথাসম্ভব, বাধা দেবে না। সমাজ যেখানে বাধা দেয় সেই বাধাটা প্রয়োগ করবে না, সুযোগ করে দেবে। যেভাবে বাধা দেয় আমাদের ন্যাচারাল রাইটস গুলোর কথা বলে আমরা যেভাবে বাধা ক্রিয়েট করার চেষ্টা করি, যে না কেন, এটা তো আমি জন্মগতভাবে এটা উপভোগ করে আসছি, এটা তো আমার তার মানে অধিকার না, ওটা তোমার অধিকার নয় না।
ওটা তোমার আর অধিকার নয়। জমিটা এতদিন তোমার ছিল, তোমার আছে, ঠিক আছে, কিন্তু এখন জমির কনসেপ্ট চলে যাবে এখন হয়তো সাধারণ মানুষের কাছে। তুমি ল্যান্ডলর্ড ছিলে, ল্যান্ডলর্ডের ভূমিকা তোমার শেষ, কারণ তুমি ওটাকে চাষবাস করতে পারছো না। কারণ তোমার অধিকার এখন ওই নিয়ম, প্রকৃতির নিয়ম অনুসারে তুমি উপভোগ করছিলে, কোনো একটা সময় তোমার পূর্বপুরুষরা এগুলো করে রেখে গেছে, তুমি ওগুলো খাবে করে, এটা শেষ কথা নয়। কথাটা হচ্ছে সেই অনেক মানুষ আছে, তারা নিজেদের লেবার দিয়েছে, তাদের কষ্টের পরিশ্রমে তারা কিন্তু কষ্টের ফল তারা কিন্তু পাবে। কাজে তোমার সম্পত্তি আর তোমার থাকবে না এখন। তো তোমার অধিকার ওদের কাছে কিন্তু বিচ্ছিন্ন হয়ে চলে যাবে। এইরকম ভাবে তিনি এই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করেছেন। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ দাদা, বোঝা গেছে। ওকে। আর কারো? দীপিকা দাস বলো। সমাজ দেখতে পাচ্ছ তুমি তাহলে এবার? পেয়েছো সমাজ দেখতে? বলো, আমার চোখে সমাজ দেখতে পেলে? হ্যাঁ স্যার, পেয়েছি। কেমন সমাজ আমার সমাজ দেখতে? কালো না ফর্সা? লম্বা না খাটো? ছেলে না মেয়ে? কেমন কেমন সমাজ দেখবে বলো? ভালো স্যার। ভালো? বেশ, একটা হ্যাঁ। ভালো হবে। তুমি কোয়ালিটিতে মাপবে না কোয়ান্টিটিতে মাপবে? মাপো, এক কথায় সেরে দিয়েছে। ঠিক আছে, তাই হোক, ভালোই থাক। বলো শোভন দেব, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, অসুবিধা নেই তো? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, শ্রেয়সী বলো, অসুবিধা কোথায়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর বলো শ্রেয়া বৈদ্য। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে শ্রেয়া। আর সোহিনী বলো। কোনো প্রবলেম হয়নি। ওকে ওকে। আর ঝিলিক বলো, কতটা ক্লিয়ার হলো? কালকের ক্লাসটা না করলে আজ একটু ডাউট হবে। স্যার আমি কালকের ক্লাসটা করিনি না, তো আমি কালকের ক্লাসটা শুনে নিই, তারপর শোনার পরে যেগুলো একটা আছে তারপরে ওটা বলবো। মানে আমি না ওই প্যানঅপটিকানের সাথে ফুকোর ওইটা আমাকে একটু বুঝতে হবে। সহজ বলে মানে দিলাম তো। না, মানে বেনথামের আইডিয়াটাকে কি ফুকো এক্সটেন্ড করেছিল? ক্রিটিসাইজ করেছে, এক্সটেন্ডও করেছে, ক্রিটিসাইজও করেছে। ঠিক আছে, ক্রিটিসাইজ করেছে। মানে ওই যে তারপর ফুকো বললো যে এখন যে বর্তমানে সিসিটিভি ক্যামেরা বেরিয়েছে, এটাকেও তো তিনি সমালোচনা করছেন যে ওর মাধ্যমেও তো আমাদের এক প্রকার নজরদারি চালানো হচ্ছে। অ্যাপারাটাস, এগুলো এক প্রকার শোষণ, এগুলো আমাদের এক প্রকার ইন্ডিভিজুয়ালের উপর শোষণ। ইন্ডিভিজুয়ালস বানিয়ে দিয়ে আমাদেরকে যেটা করছে সেটা হচ্ছে শোষণ করছে, আমাদেরকে নিয়ন্ত্রণ করাটা খুব সহজ হয়ে গেছে। আমরা কালেকটিভলি থাকলে এতটা নিয়ন্ত্রণ আমাদের করতে পারতো না, কিন্তু আমাদের ওরা ইন্ডিভিজুয়াল বানিয়ে দিয়েছে স্বাধীনতা দেওয়ার নাম করে, যে তোমার স্বাধীনতা বাড়বে, অধিকার বাড়বে, লিবার্টি বাড়বে, এই ধরনের গল্প কথা শুনিয়ে তারা আমাদেরকে শোষণ করছে। এটাই পরবর্তীকালে থিঙ্কার্সরা এসে বোঝানোর চেষ্টা করেছে। এটা অনেক ইজি হয়ে গেছে শোষণ চালানোটা। পোস্ট মডার্ন থিঙ্কার্সদের বক্তব্যের মধ্যে দিয়ে এই জিনিসগুলো তোমরা পাবে, বা পোস্ট মার্কসের যে সমস্ত থিঙ্কার্সগুলো আছে তারা এটাই বলবে, এসে বলবো এগুলো। পোস্ট মডার্নিজমও তোমাদের আছে, মডার্নিজম পোস্ট মডার্নিজমও তোমাদের পলিটিক্যাল থিওরিতে আছে, সুন্দর করে পড়াবো, দেখবে। ঠিক আছে, অনেক কথা অলরেডি বলে দিয়েছে, তখন দেখবে সেগুলি খালি জোড়াতালি লাগাবো, দেখবে যে অলরেডি তোমাদের মনে হবে যে এগুলো তো স্যার বলেছেন আগে ক্লাসে। তো রেগুলার যদি ক্লাসগুলো করেছো তাহলে দেখো, আমি শুধু তোমাদের এটা গ্যারান্টি দিতে পারি, তোমরা শুধু নেট সেট কোয়ালিফাই করবে, জেআরএফ 3 হবে তা কিন্তু নয়। যদি আমার কথা পাই টু পাই তোমরা শোনো, একটা ভালো গবেষক হতে পারবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি। আমি এখন গবেষণা করার সুযোগ পাই কি না পাই তোমাদের পড়ানোর জন্য সেটা এখন আলাদা বিষয়, কিন্তু তোমরা যদি কখনো নিজেকে ভালো গবেষক বানাতে চাও পারবে। ঠিক আছে, কারণ আমি কোনো আইডিয়াই ছাড়ছি না তোমাদের কাছে, এত সুন্দর করে সবগুলো বলছি। মানে আমি সত্যি কথা বলছি, আমি নিজেই নিজেকে মানে মাঝে মাঝে অবাক হই যে আমি না বললে বোধহয় তোমাদের সামনে জানতাম না যে আমিও এই জিনিসগুলো জানি। অনেক সময় হয় না এই জিনিসগুলো হয়, তারপরেও জানার শেষ নেই। আমি প্রত্যেকদিন চেষ্টা করি আরো লক্ষ কোটি জিনিস জানার আছে, জানতে হবে, এগিয়ে যেতে হবে। তো এগুলো যেহেতু তোমরা পাচ্ছ, আশা করি তোমাদের এগুলো খুব আগামী দিনে কাজে আসবে, ভীষণভাবে কাজে আসবে। এক্সপিরিয়েন্স গুলো যদি কাজে লাগাতে পারো অনেক কাজে আসবে। ঠিক আছে, বলো সায়ন্তন, বোঝা গেছে? সায়ন্তন পরে জয়েন হ্যাঁ করবে। স্যার, একটা মানে আগের সব টপিক গুলো মানে এমনি পড়ে নিতাম, ও হয়ে যেত এরকম, কিন্তু এখন একটা টপিক বা অন্যান্য থিঙ্কার বিভিন্ন জনের সাথে মানে কানেক্ট হয়ে যাচ্ছে একটার পর একটা। বুঝতে পারছো তো? পড়ার পার্থক্য, কিছু কোয়ালিটি বদলে এসেছে তোমার পড়াশোনার মধ্যে। তুমি তুমি তোমার মতো করে পড়তে, আর আমি এখন আমার মতো করে পড়াচ্ছি। কিছু কোয়ালিটির মধ্যে কিছু পার্থক্য এসেছে মনে হ্যাঁ, হচ্ছে? কোয়ালিটির মধ্যে বলতে আমি তো শুধু আগে এমনি পড়তাম,
কিন্তু মানে আগে কোনো থিঙ্কার ওয়াইজ ওইভাবে পড়িনি যে মানে একটার সাথে আরেকটা কানেক্ট করব। তো এটা এখন হচ্ছে যে বেনথামের সাথে কিভাবে ফুকো, তারপর ফুকো থেকে কিভাবে তার কনসেপ্টটা ছেড়ে এখন বর্তমানে ওটাকে ক্রিটিসাইজ হচ্ছে। তো এই যে বিষয়গুলো আসছে বা কিভাবে আরো ওটাকে প্রসেস করা যায় বা অন্য কোন ধারে আরো এগোতে পারা যায়, তো সেই বিষয়গুলো মাথার মধ্যে ঘোরে শুধু। রিসার্চটা এইভাবেই করি আমরা। 50 জন থিঙ্কার কাছ থেকে 50টা আইডিয়া নিয়ে একটা নিজস্ব থিঙ্কার, একটা আইডিয়া তৈরি করি। এই যে দেখো ফুকো করেছে বেন্থামের কাছ থেকে আইডিয়া নিয়ে। এটাই রিসার্চ। তুমি এই জিনিসগুলো যখন জানবে থিঙ্কার ওয়াইজ, যখন তুমি এইরকম 500 জন থিঙ্কারকে ধীরে 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 যখন পড়ে ফেলবে, বেসিক আইডিয়াগুলো যখন জেনে যাবে, তখন তুমি দেখবে যে তুমি যেই টপিকটাতেই হাত দেবে সেই টপিকটাতেই তুমি রিসার্চ করতে পারবে। অবশ্যই তোমাকে একটু সময় দিতে হবে কিছুদিন। তুমি কোয়ালিটেটিভ আর্টিকেল যদি পাও পড়ার মতো করে, সময় যদি পাও, অবশ্যই তুমি যে আর্টিকেলেই হাত দেবে সেটাতেই দেখবে তুমি সুন্দর একটা আর্টিকেল, একটা ওয়ার্ল্ড ক্লাস আর্টিকেল তুমি বের করে নিয়ে আসতে পারবে খুব ইজিলি, খুব ইজিলি। এটা কিন্তু হবে, এটা লেগে থাকো। এটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি যে আমি যেই লেভেলে পড়াশোনা করি, আমি যতটা নিজেকে সময় দিই এখনো, এটা কাজে আসবে। আমার রিসার্চের টপিক ছিল ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল মিডিয়া, স্টাডি অফ কন্টেম্পোরারি পলিটিক্যাল কালচার ইন ইন্ডিয়া। পাবে নেটে, আগামী দিনে পাবে। অ্যাওয়ার্ডেড হয়ে গেলে আমি তখন দেখবে ইউজিসি থেকে হয়তো নিশ্চয়ই এটা প্রকাশ করে দেবে, ইউজিসির ওয়েবসাইটে দেবে, তখন পাবে। ঠিক আছে, বলো সায়ন্তন, এমনি বোঝা গেছে আইডিয়া? হ্যাঁ স্যার, কালকে তো ক্লাসটা করতে পারিনি, আজকে রেকর্ডিংটা হাফ শুনেছিলাম, হুম। কিছুটা শোনা বাকি আছে। এবার যদি কিছু প্রবলেম হয় আপনাকে বলবো। ওকে, ওকে, চলো ঠিক আছে, তাহলে দেখে নাও। বাকিরা ক্লাস করছে, অনেকে রেকর্ডিং শুনছে, অনেকে এখন বিয়ে বাড়ির মৌসুম চলছে, তো সব বিয়ে বাড়িতে মেতে আছে। তারপরে একটু সবে সবে পরীক্ষা শেষ হলো, রেজাল্ট গুলো দিচ্ছে। কিছুদিন বাদে আবার শুরু করবে, কিন্তু যখন শুরু করবে ততদিনে দেখবে আবার পরীক্ষা চলে এসেছে। হ্যাঁ, দেখবে সে ততদিনে আবার আবার হ্যাঁ স্যার, আমাদের তো আবার স্টার্ট হবে ফার্স্ট সেমিস্টার 19 তারিখ থেকে। ফার্স্ট সেমিস্টার আবার 19 তারিখ থেকে শুরু হবে। তোমার পরীক্ষা কবে শেষ হচ্ছে ফার্স্ট সেমিস্টার? আমাদের স্যার মেবি 28-এ শেষ হচ্ছে। 28-এ শেষ হচ্ছে? হুম। আচ্ছা, 28 ফেব্রুয়ারি। হুম। আচ্ছা, 5 থেকে মার্চ। মেবি, মানে শিওর নয়। বেশ ভালো, তো পড়ো, ব্যালেন্স করে পড়ো, সুন্দর করে এগিয়ে যাও, কোয়েশ্চেন গুলো সলভ করো, আরো ক্ল্যারিটি আসবে। এগুলো তোমার মাস্টার্স সিলেবাসেও তো আছে বোধহয়, এইবার আছে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই থিঙ্কার্স গুলো কিছু কিছু আছে, যেমন হেগেল আছে, রলস আছে, হবস আছে। ব্যাস, তাহলে তো কমন পেয়ে গেলে। হ্যাঁ স্যার। কোন স্যার পড়াচ্ছেন? শিবাশী স্যার? হ্যাঁ শ্রীবাসু স্যার হয়ে গেছে, ওনার লেকচার হয়ে গেছে, এবার অ্যাসাইনমেন্ট গুলো আছে জাস্ট। তাহলে তো তুমি ওয়ার্ল্ড ক্লাস টিচারের ক্লাস লেকচার শুনেছো, আমার ক্লাস লেকচার কি ভালো লাগবে? না স্যার, আপনি যেভাবে পড়িয়েছেন, হুম। আপনি বাংলায় এত সুন্দর করে বুঝিয়েছেন, এটা তো আর মানে স্যারও বাংলায় ক্লাস নেন, কিন্তু আপনি যেভাবে সহজ সরল ভাবে বুঝিয়েছেন, হুম। সেটা স্যার কোনো তুলনা নেই। হুম। তা বলবো স্যারকে বলো না, আমাকে তারপর আর বকুনি দেবে। না না যাই হোক, না না, স্যার কিছু বলবেন, স্যার ভালো মানুষ। স্যার, হ্যাঁ, স্যারও খুব ভালোভাবে বুঝিয়েছেন। হুম, বলো জিনি। স্যার আমি না মানে একটা কথা বলার ছিল, মানে আমি না শিবাশিস স্যারের কথা কিছু শুনতেই পাই না, মানে কনফারেন্সে গেলেও না স্যার এত আস্তে আস্তে বলে, আমি শুনতেও পারি না, না স্যারকে কোনো হ্যাঁ, প্রশ্ন এটা একটা করতে পারি। কারেক্ট পয়েন্ট। এটা একটা আছে বিষয়, কিন্তু মাইকে যখন বলেন তখন তো ঠিক পরিষ্কারই বলেন। মাইকে যেমন এই মানে উনি এত টিপসে, বলে না, উনি কখনো বলে মাইক যাচ্ছেন, ইউজ করেন না, এত মানে আস্তে আমাদের তো আস্তে করেন। বলছেন। না না, এই যে ডিপসে যে এবার যে প্রোগ্রামটা হলো, সেমিনারটা হলো, ইন্টারন্যাশনাল কনফারেন্স যেটা ছিল, সেখানে তিনি মানে দীর্ঘ সময় ধরে বলেছেন সেখানে, এবং অসংখ্য কথা বলেছেন। অসংখ্য থিঙ্কার্স, ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার্স, ইন্ডিয়ান্স, তো তিনি সেখানে কিন্তু টেনে নিয়ে এসেছেন। তো এটা বোঝার জন্য তোমাকে না আগে নেটের সিলেবাসটা শেষ করতে হবে, নইলে তোমার লেভেল নেই ওটা বোঝার, বা আমারও নেই। না স্যার, মানে ওনার কথাটা শোনা যাচ্ছিল না, মানে গলসিতে গেছিল তো, মানে ওয়েস্টার্ন ডেমোক্রেসি নিয়ে বলে যাচ্ছেন, কিন্তু কি যে বলছেন শুধু ওনারাই, মানে ওই পয়েন্টেই ওনারাই, মানে লাস্টের দিকে কারা আছে আমরা যারা, তারা শুনতেই পাচ্ছি না যে কি বলছেন মাইকে, মানে মাইকও ইউজ করেন। আচ্ছা, মাইক ইউজ করেননি, তাহলে তো মাইক ক্লাসেও উনি মাইক ইউজ করেন না খুব একটা, তাই না সায়ন? হ্যাঁ স্যার, আমি তো দেখিনি কখনো মাইক ইউজ করতে। টেবিলের সামনে এসে বসবেন, হ্যাঁ। চেয়ার নিয়ে নিয়ে মানে সবাইকে সামনে ফ্রন্ট রোতে যেতে হবে, কেউ ব্যাক রোয়ে থাকলে শুনতে পাবে না। কখনো উনি 3-4টে বেঞ্চের মধ্যে থাকলে তবে শোনা যাবে।
মানে ওনার কথা। ঠিক। তখন ইনি ছাত্রদের বেঞ্চে এসে বসে পড়ছেন, পেছন দিকে সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘুরে ঘুরে অ্যারিস্টটলের মতো ক্লাস নেন।